লোকে বলে আমি নাকি সব পেয়েছি, টাকা, ক্ষমতা, সম্মান। তারা আমার আকাশ ছোঁয়া বিল্ডিংগুলো দেখে, আমার সফলতার গল্প শুনে, কিন্তু তারা সেই রাতের আধারটা দেখে না, যা এই আলোর নিচে লুকিয়ে আছে। সে গ্লাসের পানিটুকু এক চুমুকে শেষ করে। তার চোখ দুটো অতীতের কোনো স্মৃতিতে ভিজে ওঠে। তারা জানে না এই শহরটাকে রক্ষা করার জন্য, একটা বিশ্বাসকে বাঁচিয়ে রাখার জন্য, আর শুধু একটা মুখকে নিরাপদে রাখার জন্য আমাকে আমার নিজের পরিচয়টাই মুছে ফেলতে হয়েছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে। সে ফোনটা তুলে কানে দেয়। তার ভাবলেশীন পেশাদার মুখোশটা মুহূর্তে ফিরে আসে। হ্যাঁ বলো, টার্গেট কি পৌঁছেছে? আমি আসছি। বিকেলের নরম রোদ গণভবনের সযত্নে সাজানো বাগানের ঘাসের উপর গড়িয়ে পড়ছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে বেলি আর হাসনাহিনার মিশ্র ঘ্রাণ। সবুজের এই সমারোহের মাঝখানে একটা সাদা বেতে চেয়ারে বসে পা তুলে বসে আছে মাহিরা চৌধুরী। তার এক হাতে ফোন, অন্য হাতে সে আনমনে চুলের ডগা ছাড়াচ্ছে বা জড়াচ্ছে। তার পরনে একটা সাধারণ কিন্তু অভিজাত সালোয়ার কামিজ, মুখে উপচে পড়া হাসি। দেখে বোঝার উপায় নেই সে এই দেশের প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা। ফোনের ওপাশ থেকে তার সবচেয়ে কাছের বান্ধবী নাফিসার উত্তেজিত গলা ভেসে আসছে। আর মাত্র কয়েক ঘন্টা মাহিরা, আর্কলাইট কনসার্ট। ভাবা যায় শেষ মুহূর্তে টিকিটগুলো ম্যানেজ করতে আমার কী অবস্থা হয়েছে তুই কল্পনাও করতে পারবি না। আমার কাজিনকে দিয়ে এমন ঝাড়ি লাগিয়েছি আয়োজকদের। যাকে তুই রেডি তো? ঠিক 7:30টায় আসছি কিন্তু। মাহিরা হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ছিল। আরে বাবা থাম, তোর উত্তেজনার চোটে আমার কানের পর্দা ফেটে যাবে। আমি সেই দুপুর থেকে রেডি হয়ে বসে আছি। তুই শুধু চিন্তা কর, সামনের সারিতে দাঁড়িয়ে আমরা চিৎকার করব। আর ওই যে ওদের নতুন ড্রামার ছেলেটাকে দেখছিস, কি কিউট। কিউট? আরে ও তো সাক্ষাৎ বলিউডের হিরো। ওর জন্য হলেও আজ যাওয়া চাই। তুই কি পরবি ঠিক করেছিস? দেখ, বেশি জমকালো কিছু পরিস না। জিন্স আর একটা ফ্যান্সি টপস পর। আমরা তো ওখানে নাচতে যাব, প্রধানমন্ত্রীর মেয়ে হিসেবে ভাষণ দিতে না। ভাষণ দেওয়ার কথা বলিস না প্লিজ। আপুর সাথে থাকতে থাকতে আমার নিজেরই মাঝে মাঝে নিজেকে রাজনীতিবিদ মনে হয়। আজ রাতে আমি শুধু মাহিরা, বুঝলি? কোনো চৌধুরী বা অন্য কোনো ট্যাগ লাইন নেই, শুধু আমি, তুই আর আর্কলাইটের মিউজিক। তাদের কথা যখন উত্তেজনার তুঙ্গে, তখনই বাগানের পাশের করিডোর থেকে ধীর পায়ে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী নিজে, আশফাক চৌধুরী। তার মুখে ক্লান্তির ছাপ থাকলেও মেয়ের হাসি মুখ দেখে মুহূর্তে তা মিলিয়ে গেল। তিনি কাছে এসে আলতো করে মেয়ের মাথায় হাত রাখলেন। কার সাথে তো হাসাহাসি হচ্ছে মা? আব্বু, নাফিসার সাথে আজ আমাদের একটা প্ল্যান আছে, তুই লাইনে থাক নাফিসা। প্রধানমন্ত্রী মেয়ের পাশে থাকা অন্য চেয়ারটায় বসলেন। তার চোখে মুখে একটা দ্বিধা কাজ করছিল। প্ল্যান? আবার কোথায় যাওয়ার প্ল্যান করছিস? তুই তো জানিস আজকাল পরিস্থিতি খুব একটা ভালো না। আব্বু প্লিজ, আজ না, এটা শুধু একটা মিউজিক কনসার্ট। আমার সব বন্ধুরা যাচ্ছে, আমি না গেলে কেমন দেখায় বলো তো? আর তাছাড়া আমার সাথে তো সিকিউরিটি টিম থাকবে। ওদের গাড়িতে বসে বসে বোর হওয়া ছাড়া আর কি কাজ? আশফাক চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন তার মেয়ের জগৎটা কতটা ছোট করে ফেলতে বাধ্য হয়েছেন তিনি, কিন্তু একজন বাবা হিসেবে তার চিন্তারও কোনো শেষ নেই। সেজন্যই তোকে ডাকতে এলাম। তোর আগের সিকিউরিটির চিফ কামাল সাহেব অবসরে গিয়েছেন, তাই আজ তোকে তোর জন্য নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সে এখন থেকে তোর পার্সোনাল বডিগার্ড হিসেবে সবসময় তোর সাথে থাকবে। মাহিরার কপালে বিরক্তির ভাঁজ পড়ল। নতুন বডিগার্ড মানে আরেকজন কাঠখোট্টা লোক যে আমার দিকে 24 ঘন্টা রোবটের মতো তাকিয়ে থাকবে? আব্বু, আমার এসবের দরকার নেই। আমি বাচ্চা মেয়ে না। তুই বাচ্চা নোস, কিন্তু আমার মেয়ে, আর আমার মেয়ের নিরাপত্তা নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে রাজি নই। আমি চাই তুই তার পরিচিত হ। লোকটা খুবই দক্ষ, SSF এর সেরা অফিসারদের একজন। ঠিক তখনই তাদের থেকে কিছুটা দূরে দাঁড়ানো একজন লোক প্রধানমন্ত্রীর ইশারায় এগিয়ে এলো। লোকটার বয়স 30-এর কোঠায়, প্রায় 6 ফুট লম্বা, সুঠাম দেহ, পরনে সাধারণ কালো শার্ট আর প্যান্ট। কিন্তু তার হাঁটার ভঙ্গি, হাত দাঁড়ানোর অ্যাটিটিউডে এমন কিছু ছিল যা পরিবেশটাকে মুহূর্তে ভারী করে দিল। তার চেহারায় কোনো অভিব্যক্তি নেই, সম্পূর্ণ ভাবলেশীন।
যেন চারপাশের কোনো কিছুতেই তার কোনো আগ্রহ নেই। চোখ দুটো তীক্ষ্ণ শিকারী ঈগলের মতন। সে সব কিছু স্ক্যান করছে, কিন্তু তার দৃষ্টি কোথাও স্থির নয়। লোকটা সামান্য সামনে এসে কোনো কথা না বলে শুধু মাথাটা সামান্য ঝোঁকালো। প্রধানমন্ত্রী পরিচয় করিয়ে দিলেন। মাহিরা, ওর নাম আরিয়ান। আর আরিয়ান, এ হলো আমার মেয়ে মাহিরা। আজ থেকে ওর সম্পূর্ণ দায়িত্ব তোমার। মাহিরা ফোনটা কান থেকে নামিয়ে আরিয়ানের দিকে তাকালো। লোকটার চেহারায় এমন একটা কাঠিন্য ছিল যা তার একদম পছন্দ হলো না। সবজ্ঞা ভরে একবার পা থেকে মাথা পর্যন্ত আরিয়ানকে দেখে নিয়ে মুখ ঘুরিয়ে নিল। ও আচ্ছা। মাহিরা দায়সারাভাবে জবাব দিল। তারপর ফোন ফিরে গিয়ে বলল, শোন নাফিসা, আব্বু এখানে, পরে কথা বলছি। তুই কিন্তু লেট করবি না। ফোনটা কানে দিয়ে সে উঠে দাঁড়ালো। ওকে আব্বু, পরিচিত তো হলাম, এখন আমি যাই, রেডি হতে হবে। প্রধানমন্ত্রীর কিছু বলার আগেই আরিয়ান নামের সে রোবট প্রথমবার মুখ খুলল। তার গলার স্বর ছিল গভীর, শান্ত, কিন্তু অপ্রত্যাশিতভাবে দৃঢ়। দুঃখিত ম্যাডাম, আজ সন্ধ্যায় আপনার বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই। কথাটা যেন বোমার মতো ফাটল। মাহিরা বিস্ময়ে হতবাক হয়ে প্রথমে তার বাবার দিকে, তারপর আরিয়ানের দিকে তাকালো। কি বললেন আপনি? আমার বাইরে যাওয়ার অনুমতি নেই মানে? আপনি কে আমাকে অনুমতি দেওয়ার বা না দেওয়ার? আমি আপনার নতুন সিকিউরিটি ইনচার্জ আরিয়ান, এবং আমার প্রথম দায়িত্ব হলো আপনার নিরাপত্তা নিশ্চিত করা। আজকের কনসার্টটি একটি উন্মুক্তকর জায়গায় হচ্ছে এবং সেখানে প্রচুর মানুষের ভিড় থাকবে। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী এই ধরনের জনবহুল জায়গায় আপনার জন্য থ্রেট লেভেল হাই, তাই আজকের প্ল্যানটা বাতিল করতে হচ্ছে। কি? আপনি একজন সামান্য বডিগার্ড হয়ে আদেশ দিচ্ছেন, তাও আবার আমার বাবার সামনে? OMG! আব্বু, তুমি কিছু বলছো না কেন? এই লোকটা এসব কি বলছে? আমি ওর কোনো রিপোর্ট মানি না। আমি যাব মানে যাবই, ব্যাস। আশফাক চৌধুরী একটু অস্বস্তিতে পড়লেন। তিনি মেয়ের জেদ সম্পর্কে জানেন, কিন্তু আরিয়ানের পেশাদারিত্বকেও তিনি সম্মান করেন। মা, আরিয়ান যা বলছে তা তোর জন্যই ভালো। ও যখন ঝুঁকি দেখছে। ঝুঁকি? কিসের ঝুঁকি? আই যে মিস্টার আরিয়ান, আমার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি তো এখন আপনি। আপনি আমার নিঃশ্বাস নেওয়াটা বন্ধ করে দিবেন দেখছি। একটা কনসার্টে গেলে কি এমন হয়ে যাবে? আমার দম বন্ধ হয়ে আসছে এভাবে বাঁচতে বাঁচতে। সে আরিয়ানের দিকে তীব্র চোখে তাকিয়ে বলল, শুনুন মিস্টার, আপনি আপনার কাজ করুন, আমাকে আমার জীবন চালাতে দিন। আমি কোথায় যাব আর কোথায় যাব না সেটা আপনি ঠিক করার কে? আপনার সীমা লঙ্ঘন করবেন না। ম্যাডাম, আমার সীমা হলো আপনার চারপাশে একটি নিরাপরাধ বলয় তৈরি করা, আর সেই বলয়ের ভিতরের থেকে আপনি যা খুশি করতে পারবেন। কিন্তু যখনই আপনি সেই বলয়ের বাইরে যেতে চাইবেন, যা আপনার জন্য অনিরাপদ, তখনই আমার দায়িত্ব আপনাকে থামানো। এবং বিশ্বাস করুন, আমি আমার দায়িত্ব পালনে কোনো রকম আপোষ করি না। হো, তাই নাকি? তাহলে তো আপনি ভুল চাকরিতে চলে এসেছেন। আপনার তো জেলখানার জেলার হওয়া উচিত ছিল। আমার জন্য একজন বডিগার্ড দরকার, জেলার না। সে আর কোনো কথা না বাড়িয়ে হনহন করে বাড়ির ভেতরের দিকে হাঁটতে শুরু করলো। তার ভাবটা এমন যে সে আরিয়ানের অস্তিত্বকেই অস্বীকার করছে। যেতে যেতে বিড়বিড় করে বলে, আমি ঠিকই রিসোর্টে যাব, দেখি কে আমাকে আটকায়। কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই আরিয়ান অবিশ্বাস্য দ্রুততায় অথচ শান্তভাবে তার পথ আগলে দাঁড়ালো। সে মাহিরার শরীর স্পর্শ করেনি, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিটাই ছিল একটা দুর্ভেদ্য প্রাচীরের মতো। আমি আবারও দুঃখ প্রকাশ করছি ম্যাডাম, কিন্তু আপনি এখন বাইরে যেতে পারবেন না। মাহিরা থমকে দাঁড়ালো। লোকটার স্পর্ধা দেখে তার মাথায় আগুন জ্বলে গেল। সে প্রায় ফিসফিস করে বলল, আমার পথ থেকে সরুন। আমি পারছি না। আমি শেষবারের মতো বলছি, আমার সামনে থেকে সরুন, নয়তো খুব খারাপ হবে। আপনি জানেন আমি কে? আমি খুব ভালো করে জানি আপনি কে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে, আর ঠিক সে কারণেই আমার দায়িত্ব আরও অনেক বেশি। আপনার একটা ছোট ভুলের জন্য পুরো দেশের নিরাপত্তার প্রশ্নের মুখে পড়তে পারে। আপনি কি সেটা চান? কথার প্যাচে মাহিরা যেন আটকে গেল। লোকটা শুধু শক্তিশালী বা কঠোরই নয়, অসম্ভব ধূর্ত। সে এমনভাবে কথা বলছে যেন মাহিরাই দেশের জন্য হুমকি। অসাধারণ, বাহ, কি দারুণ যুক্তি। তাহলে তো আমার ঘর থেকেও বের হওয়া উচিত না, তাই না? কারণ আমি প্রধানমন্ত্রীর মেয়ে।
আমার নিঃশ্বাস নেওয়াটাও হয়তো দেশের জন্য ঝুঁকিপূর্ণ। আপনি একটা আস্ত রোবট, একটা বিরক্তকর আবেগহীন যন্ত্র। পথ ছাড়ুন। এই পর্যায়ে আশফাক চৌধুরী পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন। মাহিরা, যথেষ্ট হয়েছে। আরিয়ানের সাথে এভাবে কথা বলবি না। ওর দায়িত্ব পালন করছে। আজকের মতো প্ল্যানটা বাদ দে মা। আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোকে আমি ভালো কোথাও ঘুরতে নিয়ে যাব। বাবার কথায় মাহিরার শেষ আশাটুকু নিভে গেল। সে বুঝতে পারল এই দুর্ভেদ্য প্রাচীর ভাঙা আজ আর সম্ভব নয়। তার চোখ দুটো অভিমানে ছলছল করে উঠল। সে আরিয়ানের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে একবার তাকিয়ে প্রায় দৌড়ে নিজের ঘরের দিকে চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, আমি তোমাদের কাউকে সহ্য করতে পারছি না। তোমরা সবাই একটা অসহ্যকর যন্ত্র। মাহিরা চলে যাওয়ার পর বাগানে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। প্রধানমন্ত্রী তার নতুন বডিগার্ডের দিকে তাকালেন। আমি দুঃখিত আরিয়ান, ও আসলে এটা স্বাভাবিক স্যার, আমার অভ্যাস আছে, আপনি চিন্তা করবেন না। এখন থেকে ম্যাডামের নিরাপত্তা আমার জিম্মেদারি। তার কথায় এমন এক আত্মবিশ্বাস ছিল যা আশফাক চৌধুরীকে আশ্বস্ত করল। তিনি জানেন তিনি সঠিক মানুষকেই বেছে নিয়েছেন। আর মাহফুজ ওরফে আরিয়ান দূর থেকে মাহিরার মিলিয়ে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার মনের ভেতরে চলছিল অন্য এক ঝড়। মনে মনে ভাবে, আমি জানি এই জেদি অভিমানী রাজকন্যাকে সামলানো সহজ হবে না, কিন্তু রাশিদ খানের ভয়ঙ্কর পরিকল্পনা থেকে এই মেয়েকে রক্ষা করতে হলে আমাকে এই কঠোর বর্মটা পরে থাকতে হবে। খুনসুটি আর মানসিক দ্বন্দ্বের যে খেলাটা আজ শুরু হলো তা যে আরও অনেক দূর গড়াবে সেটা সে প্রথম দিনই বুঝে গিয়েছিল। পরের দিন ভোরের আলো ফোটার সাথে সাথেই মাহিরার ঘুম ভেঙে গিয়েছিল। তবে ঘুম ভাঙার পর তার মেজাজ ভালো হওয়ার বদলে আরও বিগড়ে গেল। সারা রাত তার কানে শুধু একটা কথাই বেজেছে, দুঃখিত ম্যাডাম, আপনি যেতে পারবেন না। আরিয়ানের সেই ভাবলেশীন মুখটা মনে পড়তেই তার রক্ত গরম হয়ে উঠেছিল। মাহিরা আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছিল, আমাকে নিয়ম শেখাও? হাহ, একটা সামান্য বডিগার্ড হয়ে এত বড় স্পর্ধা। আজ আমি দেখব তার নিয়ম কত দূর চলে। এই ভেবেই সে একটা বিদ্রোহ ঘোষণা করলো। আলমারি থেকে সে তার সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে আকর্ষণীয় পোশাকটা বের করলো। একটা চমৎকার হলুদ রঙের কুর্তি আর সাদা প্লাজো। এই রংটা আরিয়ানের ওই কালো শার্টের মতো বিষণ্ণ চেহারার উপর একটা জবাব হবে। আমাকে ইনকনফিকুয়েন্স থাকতে বলেছিল, তাই না? আজ আমি এতটাই কনসফিকুয়েন্স হব যে পুরো ঢাকা শহর আমার দিকে তাকিয়ে থাকবে। প্রস্তুত হয়ে চুলে হালকা স্টাইল করে এবং চোখে কাজল টেনে সে যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তার আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। ডাইনিং টেবিলে তার বাবা প্রধানমন্ত্রী আশফাক চৌধুরী সকালের পত্রিকা পড়ছিলেন, আর তার ঠিক পেছনে ঘরের একটা কোনায় মূর্তির মতো দাঁড়িয়েছিল সেই বিরক্তিকর লেখাটা, আরিয়ান। মাহিরা ইচ্ছে করে বাবাকে খুব মিষ্টি সুরে বললেন, গুড মর্নিং আব্বু। গুড মর্নিং মা। আজ তোকে খুব ফ্রেশ লাগছে। ভালো করে ঘুম হয়েছে? অসাধারণ ঘুম হয়েছে। মাহিরা আরিয়ানের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, কারো কারো কঠোর শাসনে থাকলে তো ভালো ঘুম হওয়ারই কথা, তাই না? আশফাক চৌধুরী মেয়ের কথার ভেতরের খোঁচাটা বুঝেও না বোঝার ভান করলেন। ঠিক তখনই আরিয়ান এগিয়ে এলো। সে প্রথমে প্রধানমন্ত্রীকে, তারপর মাহিরাকে একটা সংক্ষিপ্ত স্যালুট জানালো। গুড মর্নিং ম্যাডাম। আমার সকালটা গুড ছিল আপনি সামনে আসার আগ পর্যন্ত। ম্যাডাম, আপনার পোশাকটা আজকের জন্য মুনাসিব নয়। মাহিরা যেন এই কথাটারই অপেক্ষায় ছিল। হো, তাই নাকি? কেন? বেশি উজ্জ্বল লাগছে? আমার এই ফ্যাকাশে চেহারার সাথে কি মানাচ্ছে না? রংটা আপনাকে সহজেই চিহ্নিত করে দেবে, যা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ঝুঁকিপূর্ণ। আমার পরামর্শ থাকবে, আপনি যদি ধূসর বা হালকা নীল ধরনের কিছু পরেন তাহলে ভিড়ের মধ্যে মিশে থাকতে সুবিধা হবে, আর আপনাকে দেখতেও আরও বেশি অবসরে লাগবে। ডাইনিং টেবিলে যেন একটা পারমাণবিক বোমা ফাটল। মাহিরা তার চেয়ারটা সশব্দে পেছনে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। আপনি কি আমার ফ্যাশন ডিজাইনার নাকি আমার ব্যক্তিগত স্টাইলিস্ট? আমি কি পরবো সেটাও এখন থেকে আপনার পারমিশন নিয়ে ঠিক করতে হবে। আমার তো মনে হচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়ার বদলে আমাকে জেলখানার কয়েদিদের মতো একটা ইউনিফর্ম বানিয়ে দিলেই ভালো হয়। প্রধানমন্ত্রী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন। মাহিরা, শান্ত হ মা।
আরিয়ান শুধু ওর দায়িত্ব। ওর দায়িত্ব সীমা কতটুকু আব্বু? সে কি এখন আমার নিঃশ্বাস নেওয়া নিয়ন্ত্রণ করবে? বলবে, ম্যাডাম এত জোরে নিঃশ্বাস নেবেন না, শব্দ হচ্ছে, শত্রুরা আপনার অবস্থা জেনে যাবে। তার কথা শেষ হতেই বাড়ির প্রধান বাবুর্চি করিম চাচা মাহিরার পছন্দের গরম গরম পরোটা আর আলুর দম নিয়ে টেবিলে রাখলেন। মাহিরা রাগে গজগজ করতে করতে চেয়ারে বসে প্লেটটা টেনে নিল, কিন্তু সে পরোটায় হাত দেওয়ার আগেই আরিয়ান তার হাতটা আলতো করে কিন্তু দৃঢ়ভাবে আটকে দিল। 1 মিনিট ম্যাডাম। এই স্পর্শে মাহিরা যেন ইলেকট্রিক শক খেল। সে বিস্ময়ে হতবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। কি হলো আবার? আমার খাওয়াটাও কি দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ? আরিয়ান মাহিরার হাত ছেড়ে দিয়ে করিম চাচার দিকে ফিরল। করিম সাহেব, কিছু মনে করবেন না। এখন থেকে ম্যাডামের খাবার পরিবেশন করার আগে আমাকে একবার চেক করাতে দিবেন। এই বলে সে একটা কাঁটা চামচ দিয়ে মাহিরার প্লেট থেকে একটুখানি আলুর দম আর এক টুকরো পরোটা নিজের মুখে তুলে নিল। সে সাবধানে খাবারটা চেখে দেখল, কয়েক সেকেন্ড অপেক্ষা করলো এবং তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে, আপনি এখন খেতে পারেন ম্যাডাম। এবার শুধু মাহিরা নয়, স্বয়ং প্রধানমন্ত্রীও অবাক হলেন। করিম চাচা, যিনি প্রায় 20 বছর ধরে এই পরিবারে কাজ করছেন, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মাহিরা চেয়ার থেকে লাফিয়ে উঠল, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আপনার সাহস হয় কী করে? আপনি আমার প্লেট থেকে আমার সামনে আমার খাবার মুখে দিলেন? ছি, কি অসভ্যতা এটা! আপনি নিজেকে কি মনে করেন? এটাকে অসভ্যতা বলে না ম্যাডাম, এটাকে বলে ফুড সেফটি প্রোটোকল। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের খাবারের নিরাপত্তা নিশ্চিত করার এটা একটা পদ্ধতি। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। মাহিরা চিৎকার করে উঠল, দায়িত্ব, দায়িত্ব, দায়িত্ব! আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা আপনার দায়িত্ব? আমার প্লেটে নজর দেওয়া আপনার দায়িত্ব? আমার পোশাক নিয়ে মন্তব্য করা আপনার দায়িত্ব? আমি এই কথাকথিত নিরাপত্তা চাই না। আপনার মতো একজন নজরদারি লোক আমার দরকার নেই। আমার খিদে মরে গেছে। সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। বলে সে নিজের হ্যান্ডব্যাগটা তুলে নিয়ে দরজার দিকে এগোতে লাগলো। ম্যাডাম, আপনার ইউনিভার্সিটি যাওয়ার সময় এখনো 10 মিনিট বাকি। আমার যখন ইচ্ছে আমি তখন যাব। আপনি আমাকে অর্ডার দেওয়ার কে? আমি আপনাকে অর্ডার দিচ্ছি না, শুধু জানাচ্ছি। আরিয়ান শান্তভাবে তার পথ আগলে দাঁড়ালো। এবং যাওয়ার আগে আপনার ব্যাগটা আমাকে একবার চেক করতে হবে। এটাই ছিল শেষ বিন্দু। মাহিরার ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে তার দামি লেদারের হ্যান্ডব্যাগটা সজোরে সামনের টি টেবিলের উপর ছুঁড়ে মারল। ব্যাগ থেকে তার লিপস্টিক, পারফিউম ও আলোর ছিটকে বেরিয়ে পড়ল। নিন, চেক করুন, ভালো করে চেক করুন। দেখুন এর ভিতরে কোনো গ্রেনেড বা একে 47 লুকিয়ে রেখেছে কিনা। দরকার হলে আমাকে তল্লাশি করুন। হয়তো আমার জামার ভেতরে আমি কোনো পারমাণবিক বোমা নিয়ে যাচ্ছি। পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। প্রধানমন্ত্রী হতভম্ব হয়ে বসে রইলেন। আরিয়ান মাহিরার এই তীব্র প্রতিক্রিয়ার জন্য এক মুহূর্ত অপেক্ষা করল। তারপর কোনো রকম ভাবান্তর ছাড়াই সে নিচে ঝুঁকে পড়ে জিনিসগুলো তুলে ব্যাগে ভরতে লাগলো। সে অত্যন্ত পেশাদারিত্বের সাথে ওয়ালেটের প্রতিটি খাপ, লিপস্টিকের ঢাকনা পর্যন্ত পরীক্ষা করল। পুরো প্রক্রিয়াটি শেষ করে সে ব্যাগটা মাহিরার দিকে এগিয়ে দিয়ে বলল, সব ঠিক আছে, ধন্যবাদ সহযোগিতা করার জন্য। আমরা এখন বের হতে পারি। তার এই বরফ শীতল আচরণ, এই অটুট পেশাদারিত্ব মাহিরার ক্রোধকে যেন উপহাস করছিল। মাহিরা কোনো কথা না বলে ব্যাগটা প্রায় ছিনিয়ে নিল। তারপর আরিয়ানের দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যেন সে তাকে এখনই পুড়িয়ে ছাই করে দেবে। এরপর একটু শব্দ না করে সে হনহন করে বারান্দার দিকে চলে গেল। প্রধানমন্ত্রী দীর্ঘশ্বাস ফেলে আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, একটু বেশি হয়ে যাচ্ছে না আরিয়ান? স্যার, নিরাপত্তা কোনো কিছুই বেশি হয় না। ম্যাডামকে এটা যত তাড়াতাড়ি বোঝানো যাবে ততই তার জন্য মঙ্গল, আর আমার জন্য। এই বলে সে প্রধানমন্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে মাহিরার পেছন পেছন বেরিয়ে গেল। আজকের দিনটা যে আরও অনেক নাটকীয় হতে চলেছে তার স্পষ্ট ইঙ্গিত সকালটা দিয়েই গেল। গণভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরো রাস্তাটা মাহিরা আর আরিয়ানের মাঝে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করছিল। মাহিরা ইচ্ছে করে জানলার বাইরে তাকিয়েছিল, এমনভাবে যেন গাড়ির ভেতরে দ্বিতীয় কোনো ব্যক্তির অস্তিত্বই নেই। তার মনের ভেতর গত রাতের কনসার্টে যেতে না পারা আর সকালের রাগটা তখনও গনগনে আগুনের মতো জ্বলছিল। অন্যদিকে আরিয়া নির্বিকারভাবে সামনের দিকে তাকিয়েছিল। তার চেহারায় কোনো অনুভূতির লেশমাত্র নেই। সে শুধু তার কাজ করে যাচ্ছে।
যা মাহিরাকে আরও বেশি করে জ্বালাচ্ছিল। গাড়িটা ইউনিভার্সিটির কলা ভবনের সামনে এসে থামল। মাহিরা নামার জন্য দরজা খুলতে আরিয়ান শান্ত গলায় বলল, ম্যাডাম, আজ আপনি সোজা ডিপার্টমেন্টে যাবেন। ক্লাস শেষ করে সোজা লাইব্রেরি। ওখান থেকে আমি আপনাকে পিক করব। ক্যাম্পাসের ভেতরে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করবেন না। আপনি কি আমাকে আমার ইউনিভার্সিটি তো নির্দেশনা দিবেন? আমি কোথায় যাব, কার সাথে কথা বলবো, সেটাও কি আপনার কাছ থেকে লিখে আনতে হবে? যদিও প্রয়োজন হয় তাহলে সেটাও করা হবে। আমার কাজ হলো সম্ভাব্য সব ঝুঁকি এড়িয়ে চলা, আর আপনার অবাধ বিচরণ সেই ঝুঁকির মাত্রা বাড়িয়ে দেয়। অবিশ্বাস্য, আপনি একটা আস্ত। মাহিরা দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে দিল। প্রকাশ্য স্থানে সিন ক্রিয়েট করতে সে চায় না। সে শুধু ঘৃণা ভরা দৃষ্টিতে একবার আরিয়ানের দিকে তাকিয়ে প্রায় দৌড়ে নিজের ডিপার্টমেন্টের দিকে চলে গেল। তার বান্ধবী নাফিসা করিডোরে অপেক্ষা করছিল। কি রে, তোর মুখটা এমন বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? ওই নতুন রোবটটা আবার কি কিছু বলেছে নাকি? আর বলিস না, লোকটা আমার নিঃশ্বাস নেওয়ার উপরেও ট্যাক্স বসিয়ে দিবে একদিন। আমাকে নাকি ক্যাম্পাসও ঘোরাঘুরি করতে মানা করছে, ক্লাস করে সোজা লাইব্রেরি। ভাবা যায়, আমি কি কেজি স্কুলের বাচ্চা? আহারে বেচারি রাজকন্যা। যাই হোক, বাদ দিও সব। চল চারুকলার ক্যান্টিনে গিয়ে বসি। ক্লাস শুরু হতেই এখনো 20 মিনিট বাকি, আর রনি ভাইয়ের স্পেশাল দুধ চা না খেলে দিনটা শুরুই হয় না। মাহিরা একবার ইতস্তত করল, তারপর জেদের বসে বলল, চল দেখবো ওই লোকটা আমাকে কিভাবে আটকায়। চারুকলার ক্যান্টিন সবসময় ছাত্রছাত্রীদের ভিড়ে মুখর থাকে। মাহিরা আর নাফিসা একটা কোণার টেবিল খুঁজে নিয়ে বসল। তারা যখন চায়ে চুমুক দিতে দিতে গত রাতে কনসার্টের গল্প করছিল, ঠিক তখনই ক্যাম্পাসের কুখ্যাত সিনিয়রদের একটা দল তাদের টেবিলের দিকে এগিয়ে গেল। দলটার নেতৃত্ব ছিল ছাত্র সংসদের প্রভাবশালী নেতার ছোট ভাই আরাফাত। ক্ষমতার দাপটে সে ক্যাম্পাসে যা খুশি তাই করে বেড়ায়। আরাফাত এসে সরাসরি মাহিরার সামনের চেয়ারটা টেনে বসল। তার মুখে একটা বিদ্রুপাত্মক হাসি। কি খবর প্রিন্সেস? আমাদের মতো সাধারণদের সাথে আজ দেখছি চা খেতে ইচ্ছে হয়েছে। মাহিরা বিরক্ত হলেও নিজেকে সংযত করল। আরাফাত ভাই, আপনি এখানে কিছু বলবেন? আরে না না, তেমন কিছু না। শুধু ভাবছিলাম প্রধানমন্ত্রীর মেয়ে হয়ে আপনার তো কোনো কিছুর অভাব থাকার কথা না। চাইলেই তো বাড়িতে প্যারিস থেকে কফি আনিয়ে খেতে পারেন। তাহলে এই সস্তা ক্যান্টিনের চা কেন? তার সঙ্গের ছেলেরাও হি হি করে হেসে উঠল। নাফিসা ভয়ে কিছুটা গুটিয়ে গেল। মাহিরা শান্তভাবে জবাব দিল, আমার কি খেতে ইচ্ছা করবে সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আরাফাত ভাই, আশা করি এটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই। সমস্যা? আমার আবার কিসের সমস্যা? আরাফাত ঝুঁকে এসে টেবিলের উপর হাত রাখল। তার গলার স্বরটা এবার কিছুটা চটুল শোনালো। সমস্যা তো অন্য জায়গায় মাহিরা। তুমি এত সুন্দর, এত প্রভাবশালী একজনের মেয়ে, অথচ আমাদের দিকে ফিরেও তাকাও না। এটা তো ঠিক না। মাঝে মাঝে আমাদের মতো ছেলেদেরকেও একটু পাত্তা দিতে হয়, বুঝলে? আপনার বলা শেষ হয়েছে? আমার ক্লাস আছে। সে উঠে দাঁড়াতে গেলেই আরাফাতের এক বন্ধু ফয়সাল তার পথ আগলে দাঁড়ালো। আরে আরে, এত তারা কিসের? প্রিন্সেসের সাথে দুটো কথা বলবো। সেই ভাগ্যটাও কি আমাদের হবে না? পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল। ক্যান্টিনের অন্য ছাত্রছাত্রীরা তাকাচ্ছিল, কিন্তু আরাফাতের ভয়ে কেউ এগিয়ে আসার সাহস করছিল না। মাহিরা বুঝতে পারছিল সে একা এদের সাথে পেরে উঠবে না। ঠিক সেই মুহূর্তে ক্যান্টিনের দরজায় এসে দাঁড়ালো আরিয়ান। সে কতক্ষণ ধরে সেখানে ছিল কেউ জানে না। সে কোনো তাড়াহুড়ো করল না, কোনো চিৎকারও করল না, শুধু ধীর পায়ে তাদের টেবিলের দিকে এগিয়ে এলো। তার উপস্থিতিটাই যেন পরিবেশটাকে শীতল করে দিল। আরাফাত তাকে দেখে ভ্রু কুঁচকে বলল, এটা আবার কে? নতুন চাপচা নাকি? আরিয়ান আরাফাতের কথায় কোনো পাত্তা না দিয়ে সরাসরি মাহিরার পাশে এসে দাঁড়ালো। তারপর অত্যন্ত শান্ত এবং পেশাদার গলায় আরাফাতের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমি আরিয়ান, ম্যাডামের পার্সোনাল সিকিউরিটি। আরাফাত ভাই, তাই তো? আপনার সম্পর্কে অনেক শুনেছি। আপনি তো ক্যাম্পাসে একজন সম্মানিত বড় ভাই। আপনার কাছ থেকে জুনিয়ররা অনেক কিছু শেখে। প্রশংসা শুনে আরাফাতের অহংকারী মনটা একটু নরম হলো। সে ভাব দেখালো, তা তো বটেই। তা তুমি কি বলতে চাও? বলতে চাই যে আপনি হয়তো
একটা ছোট বিষয় জানেন না, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইউনিভার্সিটি অ্যান্টি হ্যারাসমেন্ট স্পেশাল প্রোটোকল নামে একটা নতুন নিয়ম চালু হয়েছে। নিয়মটা হলো, প্রধানমন্ত্রীর পরিবারের কোনো সদস্যের সাথে যদি কোনো শিক্ষার্থী নির্দিষ্ট দূরত্বের চেয়ে বেশি সময় ধরে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে, তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে পটেনশিয়াল থ্রেট হিসেবে রেকর্ড করা যায়। আরাফাত এবং তার বন্ধুরা একে অপরের দিকে চাওয়াচাবি করতে লাগলো। মানে এসব বলছো কি? এসব আবার কেমন নিয়ম? এটা একটা নিরাপত্তাজনিত প্রোটোকল ভাই। দেখুন, ওই যে কোনা সিসিটিভি ক্যামেরাটা, ওটা সরাসরি পিএম এর সার্ভারের সাথে কানেক্টেড। আপনারা প্রায় 7 মিনিট ধরে ম্যাডামের সাথে কথা বলেছেন এবং তার যাওয়ার পথে বাধা সৃষ্টি করেছেন। আমার হাতের এই ডিভাইসের মাধ্যমে একটা অ্যালার্ট চলে এসেছে। এখন নিয়ম অনুযায়ী আমাকে আপনাদের সবার স্টুডেন্ট আইডি কার্ডের ছবি তুলে একটা রিপোর্ট ফাইল করতে হবে। এটা জাস্ট একটা ফর্মালিটি। রিপোর্টের নাম হবে ইনসিডেন্ট 302 আনঅথরাইজড পার্সোনাল এনগেজমেন্ট। আরিয়ানের কথাগুলো ছিল আগাগোড়া বানানো, কিন্তু সে এমন আত্মবিশ্বাসের সাথে বলছিল যে উপস্থিত সবার কাছেই তা সত্যি বলে মনে হচ্ছিল। আরাফাতের মতো ছেলেরা মারামারি করতে ভয় পায় না, কিন্তু অফিসিয়াল ফাইল, রিপোর্ট বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতন শব্দগুলো তাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফয়সালের নামের ছেলেটা তোতলাতে তোতলাতে বলল, রিপোর্ট মানে? আমরা তো শুধু কথাই বলছিলাম। আমি তো সেটাই বলছি। আমি জানি আপনারা কোনো খারাপ উদ্দেশ্যে কিছু করেননি, কিন্তু সিস্টেম তো সিস্টেমই, তাই না? এখন আমি যদি রিপোর্ট ফাইল না করি তাহলে আমার চাকরি থাকবে না। আপনারা তো আর সেটা চাইবেন না, তাই না? শুধু আপনাদের আইডি কার্ডগুলো দিন, আমি একটা ছবি তুলে নিই, ব্যাস। আরাফাতের চেহারাটা দেখার মতো হয়েছিল। যে ছেলে একটু আগে বাঘের মতো গর্জন করছিল, সে এখন বিড়ালের মতন মিউ মিউ করছে। পিএমওতে রিপোর্ট ফাইল হওয়ার অর্থ কি হতে পারে সেটা ভাবতে গিয়েই তার গলা শুকিয়ে গেল। না না ভাই, আইডি কার্ডের দরকার নেই। আমরা তো এমনিতেই কথা বলছিলাম, বুঝতে পারিনি যে এত নিয়মকানুন আছে। সে মাহিরার দিকে তাকিয়ে জোর করে হেসে বলল, সরি মাহিরা, আমরা আসলে তোমার সাথে একটু পরিচিত হতে চেয়েছিলাম, অন্যভাবে নিও না। আমরা তাহলে আসি। এই বলে আরাফাত এবং তার দল প্রায় দৌড়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। মাহিরা এবং নাফিসা বিস্ময়ে হতবাক হয়ে পুরো ঘটনাটা দেখল। কোনো মারামারি নয়, কোনো চিৎকার নয়, শুধু কথার প্যাচে লোকটা এমনভাবে পরিস্থিতি সামাল দিল যা ছিল অবিশ্বাস্য। আরিয়ান এবার মাহিরার দিকে ফিরল। তার মুখে সে একই ভাবলেশীন অভিব্যক্তি। আমি বলেছিলাম ক্যাম্পাসে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করতে। আমার কথা না শুনলে এই ধরনের ফর্মালিটির মুখোমুখি আপনাকে প্রায়ই হতে হবে। চলুন, আপনার ক্লাসের সময় হয়ে গেছে। মাহিরা কোনো কথা বলতে পারল না। সে শুধু আরিয়ানের পেছন পেছন হেঁটে চলল। তার বিরক্তিটা কখন যেন বিস্ময় এবং এক ধরনের শ্রদ্ধায় পরিণত হতে শুরু করেছে সে নিজেও টের পায়নি। ক্লাস শেষ হওয়ার পর মাহিরা লাইব্রেরির দিকে যাচ্ছিল। আরিয়ান তার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পেছনে পেছনে আসছিল। মাহিরা আজ ইচ্ছে করে একটু ধীর পায়ে হাঁটছিল, লোকটাকে পর্যবেক্ষণ করার জন্য। সে কে? শুধু একজন বডিগার্ডের এত বুদ্ধি আর সাহস থাকে? হঠাৎ আরিয়ানের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা সাধারণ কোনো ফোন ছিল না, অত্যাধুনিক এবং দামি একটা মডেল যা মাহিরার চোখ এড়ালো না। আরিয়ান ফোনটা কানে দিয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করলো। Yes, Mr. Emato, I'm listening. What? The board rejected the proposal? On what grounds? Ridiculous? Their valuation makes no sense. Tell our legal team to counter their offer immediately. And listen, that 30 billion yen investment for the new semiconductor plant. It must be finalized by Friday. I don't care how you do it. Just get it done. I'll join the emergency board meeting via video conference tonight. Understood? ফোনের অপর প্রান্তের কথা শোনা না গেলেও আরিয়ানের কথার বিষয়বস্তু শুনে মাহিরার চোখ দুটো গোল গোল হয়ে গেল। মনে মনে বলে, বোর্ড মিটিং, বিলিয়নিয়ান, সেমি কমান্ডার প্লান্ট, এসব কি বলছে লোকটা? একজন বডিগার্ডের জীবনে এসব শব্দ কোথা থেকে আসবে? আরিয়ান কথা শেষ করে ফোনটা পকেটে রাখতেই দেখল মাহিরা তার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। তার চোখে হাজারো প্রশ্ন। আপনি আপনি কার সাথে কথা বলছিলেন? এসব বিলিয়ন ইয়েন, বোর্ড মিটিং, এসবের মানে কি? এই প্রথম মাহিরা আরিয়ানের ভাবলেশীন চেহারায় সামান্য হলেও চিন্তার ছাপ দেখতে পেল।
কিন্তু সেটা মাত্র এক মুহূর্তের জন্য। পরক্ষণেই সে নিজেকে সামলে নিল এবং অত্যন্ত শান্তভাবে মাহিরার দিকে তাকালো। ওহ ওইটা, আমি আসলে একটা মোবাইলে গেম খেলছিলাম। গেমটার নাম কর্পোরেটর এম্পায়ার। মোবাইল গেম? কি বলছেন এসব? হ্যাঁ ম্যাডাম, এটা একটা অনলাইন স্ট্র্যাটেজি গেম। সারা বিশ্বের প্লেয়াররা এখানে নিজের নিজের ভার্চুয়াল কোম্পানি চালায়। মিস্টার ইয়ামাতো হলো জাপানের এক প্লেয়ার। গেমে আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। সে আমার একটা ভার্চুয়াল টেক কোম্পানির দখল করার চেষ্টা করেছিল, তাই থেকে একটু ধমক দিতে হলো। আর এই 30 বিলিয়ন ইয়েন, ওরা তো গেমের কারেন্সি। ওরা দিয়ে আমি একটা নতুন চিপ ফ্যাক্টরি বানাচ্ছি। আজকের মধ্যে কাজটা শেষ না করতে পারলে ইয়ামাতো আমার চেয়ে এগিয়ে যাবে। সে তার ফোনের স্ক্রিন অন করে মাহিরাকে একটা জটিল গ্রাফিক্সওয়ালা গেমের আইকন দেখালো, যা আসলে ছিল তার কোম্পানির স্টক মনিটরিং অ্যাপ। মাহিরার মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেল। সে কি বলবে, কি ভাববে, কিছুই বুঝতে পারছিল না। তার মন বলে, একজন প্রাপ্তবয়স্ক, এক গম্ভীর চেহারার একজন লোক। তার চাকরি হলো প্রধানমন্ত্রীর মেন নিরাপত্তা দেওয়া, আর সে কিনা এত সিরিয়াস হয়ে একটা মোবাইল গেম খেলে, বিলিয়ন বিলিয়ন গেম কারেন্সি নিয়ে চিন্তা করে। আপনি একটা মোবাইলের গেমের জন্য এত উত্তেজিত হয়ে কথা বলছিলেন? অবশ্যই ম্যাডাম, শৃঙ্খলা এবং কৌশল জীবনের সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, হোক সেটা বাস্তব জীবন বা ভার্চুয়াল জগৎ। আমার ভার্চুয়াল সাম্রাজ্যকে আমি অবহেলা করতে পারি না, এটা আমার নীতির বিরুদ্ধে। মাহিরার সব সিরিয়াসনেস, সব শ্রদ্ধা যেন এক মুহূর্তে উবে গেল। তার জায়গায় চলে এলো এক রাশ বিভ্রান্তি আর বিরক্তি। আমি ভেবেছিলাম লোকটার ভিতরে হয়তো গভীর কোনো রহস্য আছে, কিন্তু এ তো দেখছি একটা আস্ত গেম অ্যাডিক্টেড। সে আর কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে হনহন করে লাইব্রেরির দিকে হাঁটতে লাগলো, বিড়বিড় করে বলতে বলতে, অদ্ভুত, পুরোই একটা পাগল। আর মাহফুজ ওরফে আরিয়ান তার যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা সূক্ষ্ম অদৃশ্য একটা হাসি চাপলো। যাক, আপাতত এ জাতীয় পরিচিত গোপন রাখা গেছে। তবে এই বুদ্ধিমতী মেয়েকে বেশিক্ষণ ধোঁকা দিয়ে রাখা সহজ হবে না, সেটাও আমি ভালোভাবেই বুঝতে পারছি। লাইব্রেরির শীতল নীরব পরিবেশটাও মাহিরার মাথার ভেতরের আগুন নেভাতে পারছিল না। সকালের ঘটনাগুলো তার মনে কাটার মতো বিঁধছিল। তার পোশাক, তার খাবার, তার ব্যাগ, সব কিছুতেই ওই রোবট আরিয়ানের হস্তক্ষেপ। এটা অসহ্য। আমি আর পারছি না নাফিসা, লোকটা আমাকে পাগল করে ছাড়বে। আমার মনে হচ্ছে আমি গণভবনে না, একটা হাই সিকিউরিটি জেলে আছি, আর ও আমার জেলার। নাফিসা তার কাঁধে হাত রেখে বলল, শান্ত হ দোস্ত, রাগ করিস না। দেখ, লোকটা হয়তো শুধু তার ডিউটি করছে। তোর বাবার নির্দেশ তো মানতেই হবে, তাই না? ডিউটি? এটাকে ডিউটি বলে? এটাকে বলে মানসিক অত্যাচার। আমি এর একটা বিহিত করবই। ওকে আমি এমন শিক্ষা দিব যে আর ও জীবনে আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে সাহস পাবে না। তার চোখে দুষ্টুমির ঝিলিক খেলে গেল। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? শপিং। আজ আমরা এমন শপিং করব যা ঢাকা শহরের ইতিহাসে লেখা থাকবে। আর আমার সমস্ত ব্যাগ বহন করবে কে জানিস? মিস্টার আরিয়ান, দ্য গ্রেট বডিগার্ড। লাইব্রেরি থেকে বের হয়ে মাহিরা সরাসরি আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আরিয়ান গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করছিল। মাহিরা প্রায় আদেশ করার সুরে বলল, আমরা এখন বসুন্ধরা সিটিতে যাব। আরিয়ান একবার ঘড়ির দিকে তাকালো। কিন্তু ম্যাডাম, আপনার তো এখন সোজা বাসায় ফেরার কথা। শপিং মলের মতো বীরের জায়গায় যাওয়াটা। আমার কথা, তাই না? আপনার তো শুধু আমার নিরাপত্তা নিয়ে চিন্তা, তাই তো? তাহলে চলুন, আমার সাথে থেকে নিরাপত্তা দিন। নাকি আপনার ভয় করছে যে আপনি একা এত বড় মলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না? এই সরাসরি চ্যালেঞ্জটা আরিয়ানের অহংকারে আঘাত করল। সে কয়েক মুহূর্ত মাহিরার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর শান্তভাবে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, গাড়িতে উঠুন ম্যাডাম। বসুন্ধরা সিটির ঝলমলে পরিবেশে ঢুকে মাহিরার মনটা কিছুটা ভালো হয়ে গেল। তার প্রতিশোধের পরিকল্পনা বাস্তবায়নের জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। মাহিরা ফিসফিস করে বলল, শোন নাফিসা, আজ কোনো কার্পণ্য করা চলবে না। সবচেয়ে দামি, সবচেয়ে ভারী জিনিস কিনবো আমরা। দেখব ওই রোবটের মুখে কতক্ষণ হাসি থাকে। তারা প্রথমে ঢুকলো ইয়ালোর শোরুমে। মাহিরা ইচ্ছে করে 10-12টা পোশাক ট্রায়াল দিল। প্রতিবার আরিয়ানকে দরজার বাইরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তার ভেতরে একটা পৈশাচিক আনন্দ হচ্ছিল।
মাহিরা ট্রায়াল রুম থেকে মাথা বের করে আরিয়ানকে ডাকল। এক্সকিউজ মি, এই ড্রেসটার জিপারটা একটু লাগিয়ে দিবেন? আরিয়ান কোনো ভাবান্তর না দেখিয়ে একজন নারী সেলসম্যানকে ডেকে দিল। ইনি আপনাকে সাহায্য করেন ম্যাডাম। মাহিরার প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলো। সে মনে মনে গজ করতে করতে কয়েকটা ভারী লেহেঙ্গা কিনে ফেলল। শপিং ব্যাগগুলো আরিয়ানের দিকে এগিয়ে দিয়ে সে বলল, এগুলো ধরুন। আরিয়ান ব্যাগগুলো হাতে নিল। তার চেহারায় বিরক্তির কোনো ছাপ নেই। এরপর তারা গেল আড়ঙে। সেখান থেকে কেনা হলো ভারী নকশার কয়েকটা শাড়ি আর মাটির তৈজসপত্র। তারপর বাটা থেকে জুতো, ইনফিনিটি থেকে কসমেটিক্স। অল্প সময়ের মধ্যে আরিয়ানের 2 হাত শপিং ব্যাগেই ভরে গেল, কিন্তু লোকটার মুখে কোনো অভিব্যক্তি নেই। সে নীরবে তাদের পেছন পেছন হেঁটে চলেছে, যেন এটা তার কাছে পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক কাজ। নাফিসা হতাশ হয়ে বলল, কি রে, লোকটার তো কোনো প্রতিক্রিয়া নেই। আমার তো ওকে দেখে মায়া লাগছে, বেচারা। মায়া? সকালে যখন আমার প্লেট থেকে খাবার তুলে খাচ্ছিল তখন মায়া কোথায় ছিল? চুপচাপ দেখ আমি কি করি। তারা এবার লেভেল 7 ফুড কোর্টের দিকে যাচ্ছিল। মাহিরা ইচ্ছে করে সবচেয়ে ভিড়ের রাস্তাটা ধরল। তার উদ্দেশ্য ছিল আরিয়ানকে ভিড়ের মধ্যে নাস্তানাবুদ করা। হঠাৎ করে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। শপিং মলের একজন বিখ্যাত ব্যবসায়ী জাভেদ ইকবাল তার দলবল নিয়ে উল্টো দিক থেকে আসছিলেন। জাভেদ ইকবাল মাহফুজের ব্যবসায়িক জগতের একজন পরিচিত মুখ, যদিও তাদের সম্পর্কটা খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়। জাভেদ ইকবাল আরিয়ানকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। আরে মাহফুজ আহমেদ, আপনি এখানে এই অবস্থায়? তার চোখ ছিল আরিয়ানের 2 হাতে বোঝাই শপিং ব্যাগগুলোর দিকে। তার সঙ্গীরাও অবাক হয়ে তাকাচ্ছিল। মাহফুজ ওরফে আরিয়ান মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল। এই পরিস্থিতিটা তার পরিকল্পনার অংশ ছিল না। জাভেদ সাহেব, আপনি? মাহফুজ এমন একটা ভাব করলো যেন সে খুব অবাক হয়েছে। তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল, যা মাহিরা এর আগে কখনো দেখেনি। আমি তো অবাক হচ্ছি মাহফুজ সাহেব, দেশের শীর্ষস্থানীয় বিজনেসম্যান যার 1 মিনিটের দাম লাখ টাকা, সে কিনা শপিং মলে ব্যাগ বয়ে বেড়াচ্ছে। ব্যাপারটা কি, নতুন কোনো হবি নাকি? মাহিরা আর নাফিসা হতভম্ব হয়ে একবার আরিয়ানের দিকে একবার জাভেদ ইকবালের দিকে তাকাচ্ছিল। মাহফুজ আহমেদ বিজনেসম্যান? এসব কি বলছে লোকটা? মাহফুজ ওরফে আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলার ভান ধরল। সে জাভেদ ইকবালের কাঁধে হাত রেখে এমনভাবে কথা বলতে শুরু করলো যেন সে তার অনেক পুরনো বন্ধু। আরে ভাই, আর বলবেন না, এক বন্ধুর সাথে একটা বাজি ধরেছিলাম আর বাজেভাবে হেরে গেছি। বাজি? কিসের বাজি? বন্ধুরা চ্যালেঞ্জ করেছিল যে আমি সাধারণ মানুষের মতো একদিন কাটাতে পারবো কিনা, মানে কোনো প্রোটোকল ছাড়া, কোনো অ্যাসিস্ট্যান্ট ছাড়া। আর বাজির শর্ত ছিল হারলে আমাকে তার ওয়াইফের শপিংয়ের ব্যাগ বহন করতে হবে। যে ইনি আমার বন্ধুর ওয়াইফ, সে মাহিরার দিকে ইশারা করে বলল, আর ইনি তার বান্ধবী। এরপর সে মাহিরার দিকে তাকিয়ে চোখ টিপ দিল, যার অর্থ ছিল আমার সাথে তাল মিলাও। মাহিরা কি বলবে বুঝতে পারছিল না, তার মাথা ঘুরছিল। লোকটা কি সত্যিই জাভেদ ইকবাল? অবিশ্বাসের দৃষ্টিতে লোকটার দিকে তাকালেন। তাই নাকি? ভাবি, কি বাজি ধরেছিলেন আপনারা? মাহিরা কিছু বলার আগে নাফিসা পরিস্থিতি সামলে নিল। সে খুব স্মার্টলি হেসে বলল, তেমন কিছু না জাভেদ আঙ্কেল, উনি বলছিলেন উনি নাকি একাই 10টা গোল দিতে পারবেন, কিন্তু ফুটবলে তো হেরে গেলেন। দেখলেন তো জাভেদ ভাই, আজকালকার মেয়েরা কি সাংঘাতিক। যাক, আপনি এখানে কোনো কাজে এসেছিলেন? মাহফুজ অত্যন্ত চতুরতার সাথে আলাপের মোড় ঘুরিয়ে দিল। সে জাভেদ ইকবালের সাথে তার নতুন প্রজেক্ট নিয়ে এমনভাবে কথা বলা শুরু করলো যে জাভেদ ইকবাল শপিং ব্যাগের কথা ভুলেই গেলেন। কয়েক মিনিট কথা বলার পর তারা বিদায় নিল। জাভেদ ইকবাল চলে যাওয়ার পর মাহিরা আরিয়ানের মুখোমুখি হলো। কে এই মাহফুজ আহমেদ? আর ওই লোকটা আমাকে এই নামে কেন ডাকলো? আর বাজি, ফুটবল, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। ও ওইটা জাভেদ সাহেব আমার দূর সম্পর্কের ভাই হন, আর ছোটবেলায় আমার ডাকনাম ছিল মাহফুজ। উনি এখন আমাকে ওই নামই ডাকে। আর বাজি,
ওরা তো ওনাকে ম্যানেজ করার জন্য বানিয়ে বললাম। উনি খুব রসিক মানুষ তো, এসব পছন্দ করেন। কিন্তু মাহিরা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার যুক্তিগুলো কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। লোকটার ব্যাখ্যাটা ছিল অদ্ভুত কিন্তু অসম্ভব বিশ্বাসযোগ্য। আমার কোনো দূরসম্পর্কের ভাই নেই যে আমাকে বিলিয়ন ডলারের কোম্পানির মালিক বলে ভুল করবে। মাহিরা বিড়বিড় করে বলল, ব্যাপারটা হজম হচ্ছে না। তার প্রতিশোধের পরিকল্পনা ততক্ষণে ভেস্তে গেছে। সে এখন লোকটার আসল পরিচয় নিয়ে বেশি আগ্রহী। সে যখন এসব ভাবনায় ডুবেছিল তখনই দুর্ঘটনাটা ঘটল। তাদের ঠিক উপরের তলায় একটা দোকানের কাঁচের শোকেস পরিষ্কার করছিল দুজন কর্মী। হঠাৎ করেই তাদের হাত ফসকে একটা ভারী ক্লিনিং টুলস নিচে পড়তে শুরু করলো, সরাসরি মাহিরার মাথার উপর। ঘটনাটা এত দ্রুত ঘটল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান অবিশ্বাস্য দ্রুততায় প্রতিক্রিয়া দেখালো। সে তার হাতের সমস্ত শপিং ব্যাগ এক ঝটকায় মাটিতে ফেলে দিয়ে এক লাফে মাহিরার কাছে আসলো। পর মুহূর্তে সে মাহিরাকে সজোরে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। ভারী বস্তুটা ধপাস করে আরিয়ানের পিঠে এসে পড়ল। পুরো পৃথিবীটা যেন মাহিরার কাছে এক মুহূর্তের জন্য থেমে গেল। সে আরিয়ানের শক্তিশালী বুকের মধ্যে মিশে আছে। তার কানে বাজছে আরিয়ানের দ্রুত হৃদস্পন্দন। একটা অদ্ভুত পারফিউমের ঘ্রাণ যা একই সাথে পুরুষালী এবং রিঅ্যাসিউরিং তার নিঃশ্বাসকে ভারী করে তুলেছে। এই প্রথম তাদের মধ্যে কোনো শারীরিক নৈকট্য ঘটল। সেকেন্ডের মধ্যে শপিং মলের সিকিউরিটি গার্ডরা ছুটে এলো। আরিয়ান মাহিরাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো, যেন কিছুই হয়নি। কিন্তু মাহিরা দেখল যন্ত্রণায় তার কপালটা সামান্য কুঁচড়ে গেছে। আপনি আপনি ঠিক আছেন? মাহিরার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। তার বুকের ভেতরটা ধরফর করছে। এটা ভয় নাকি অন্য কিছু সে বুঝতে পারছিল না। আমি ঠিক আছি ম্যাডাম। আরিয়ান স্বাভাবিক গলায় বলল, যদিও তার শ্বাসটা কিছুটা ভারী ছিল। সে পিঠে হাত দিয়ে দেখল শার্টটা একটু ছিঁড়ে গেছে। আপনার লাগেনি তো? মাহিরা উত্তর দিতে পারল না। সে শুধু আরিয়ানের চোখের দিকে তাকিয়ে রইল। সে বরফ শীতল ভাবলেই সে চোখের গভীরে এই প্রথম সে একটা ভিন্ন অনুভূতি দেখতে পেল, উদ্বেগ। তার জন্য পিওর আনঅ্যাডাল্টারেটেড কনসার্ন। আরিয়ানের চোখে সে নিজের জন্য যে চিন্তাটা দেখল তা তার বাবার চোখে দেখা চিন্তার চেয়ে কোনো অংশে কম ছিল না। জীবনে প্রথমবার এই কঠোর বিরক্তিকর লোকটার স্পর্শে সে অনিরাপদ বোধ করার বদলে এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি পেল। তার মনে হলো এই মানুষটার বাহুবন্ধনে থাকলে পৃথিবীর কোনো বিপদই আমাকে স্পর্শ করতে পারবে না। আমার কেন এত ভালো লাগছিল তার বুকে মাথা রাখতে। মনে হচ্ছিল যেন আমি তার বাহুতে চিরজীবনের জন্য থেকে যাই। আরিয়ান সিকিউরিটি গার্ডদের সাথে কথা বলে পরিস্থিতি সামলে নিল। তারপর মাটিতে পড়ে থাকা শপিং ব্যাগগুলো তুলে নিয়ে শান্তভাবে বলল, আমার মনে হয় আজকের মতো যথেষ্ট হয়েছে, আমাদের এখন বাসায় ফেরা উচিত। মাহিরা এবার আর কোনো প্রতিবাদ করল না। সে আরিয়ানের পেছন পেছন হেঁটে চলল। তার প্রতিশোধের আগুন কখন যে নিভে গেছে সে টেরও পায়নি। তার জায়গায় মনে একটা নতুন অনুভূতির জন্ম হয়েছে, বিস্ময়, কৃতজ্ঞতা, আর হয়তো আরও কিছু। গাড়িতে বসার পর সে সাহস করে জিজ্ঞেস করলো, আপনার কি খুব বেশি লেগেছে? হসপিটালে যাবেন? আমি ঠিক আছি, এসব ছোটোখাটো আছর বডিগার্ডদের জন্য এটা ঢালবাদ। কিন্তু মাহিরা তার গলার স্বরে চাপা কষ্টটা ঠিকই ধরতে পারল। সে আর কিছু বলল না, শুধু অপরাধ বোধে মাথা নিচু করে বসে রইল। যে মানুষটাকে সে সকাল থেকে এত বিরক্ত করছিল সে মানুষটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচালো। আজকের দিনটা মাহিরা চৌধুরীর জন্য অনেক নতুন সমীকরণের জন্ম দিয়ে গেল। রাতে নিস্তব্ধতা গ্রাস করেছে গণভবনের চারপাশ। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। মাহিরা তার বিশাল নরম বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল, কিন্তু ঘুম তার চোখ থেকে যোজন যোজন দূরে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল বিকেলের সেই ভয়ঙ্কর মুহূর্তটা, আরিয়ানের সে অবিশ্বাস্য গতি, তাকে বাঁচানোর জন্য সে দৃঢ় আলিঙ্গন, আর তার পিঠে আছড়ে পড়া সে ভারী বস্তুর শব্দটা সবকিছু তার স্নায়ুকে সজাগ করে রেখেছিল। মাহিরা বিড়বিড় করে বলল, আমার জন্যই লোকটা ব্যথা পেল। আমি যদি ওকে বিরক্ত করার জন্য ওই জেদটা না করতাম তাহলে হয়তো এমন কিছুই হতো না। সে আর বিছানায় থাকতে পারল না। হালকা একটা চাদর গায়ে জড়িয়ে সে তার ঘরের সাথে লাগোয়া বিশাল বেলকনিতে এসে দাঁড়ালো। রাতের শীতল বাতাস তার চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছিল। এখান থেকে নিচের বাগানটা পরিষ্কার দেখা যায়। হঠাৎ করে বাগানের এক কোণায় একটা ল্যাম্পপোস্টের আবছালোয় একটা ছায়া মূর্তির উপর তার চোখ আটকে গেল। মূর্তিটা স্থির, সজাগ, যেন চারপাশের অন্ধকারের সাথে মিশে গিয়েও আলাদা। মাহিরা চিনতে পারল, আরিয়ান। লোকটা এখনও ডিউটিতে আছে।
এ মধ্যরাতেও সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। লোকটা কি ঘুমায় না? সারাদিন আমার পেছনে ছোটাছুটি করে, তারপর আবার সারা রাত জেগে পাহারা দেয়। মানুষ নাকি রোবট? বিকেলের ঘটনার পর থেকে রোবট শব্দটা তার কাছে কেমন যেন বেমানান লাগছিল। রোবটের চোখে উদ্বেগ থাকে না, রোবট নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাউকে বাঁচায় না। এক অদ্ভুত তাড়না থেকে মাহিরা ঘর থেকে বেরিয়ে এলো। সে ধীরে পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। রান্নাঘরে ঢুকেই নিজের হাতে দুটো মগে কফি বানালো। এক মুহূর্তের জন্য তার মনে হলো আমি কি ঠিক করছি? কিন্তু মন বলছে আজকের দিনের জন্য একটা ধন্যবাদ লোকটা প্রাপ্য। হ্যাঁ, এটাই ঠিক হবে। দুটো কফির মগ হাতে নিয়ে সে যখন বাগানে এসে দাঁড়ালো, আরিয়ান প্রায় সাথে সাথেই তার উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়ালো। তার এক হাত কোমরে রাখা পিস্তলের উপর চলে গিয়েছিল, কিন্তু মাহিরাকে দেখে সে হাতটা সরিয়ে নিল। ম্যাডাম, আপনি এত রাতে এখানে? সব কিছু ঠিক আছে তো? কোনো সমস্যা? এই নিন আপনার জন্য ব্ল্যাক কফি, নো সুগার। ঠিক বলছি তো? আরিয়ান অবাক হয়ে মাহিরার দিকে তাকালো। তার ভাবলেশীন মুখে প্রথমবারের মতো বিস্ময়ের ছাপ ফুটে উঠল। মাহিরা কিভাবে জানলো আমি চিনি ছাড়া ব্ল্যাক কফি খাই? ধন্যবাদ, কিন্তু ডিউটিতে থাকাকালীন আমি কিছু খেতে বা পান করতে পারি না ম্যাডাম, এটা নিয়মের বাহিরে। আজকের দিনের জন্য আপনার সব নিয়ম একটু ভাঙলে হয় না? প্লিজ, আমি বানিয়ে নিয়ে এসেছি। আর তাছাড়া বিকেলে যা হলো তার জন্য আমি দুঃখিত। আমার কারণে আপনি... আপনাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল ম্যাডাম, এর মধ্যে দুঃখিত হওয়ার কিছু নেই। আমি শুধু আমার কাজ করছিলাম। শুধু কাজ? মাহিরা এবার একটু এগিয়ে এলো। নিজের জীবন বাজি রেখে কাউকে বাঁচানোটা কি আপনার কাছে শুধু কাজ? আপনার কি একটু ভয় করেনি? ভয় প্রশিক্ষণের অংশ নয়। ভয় পেলে আমি আপনাকে রক্ষা করতে পারতাম না ম্যাডাম। তাহলে তো আপনি সত্যিই একটা রোবট। কিন্তু রোবট তো ব্যথা পায় না। আপনার পিঠে কি খুব বেশি লেগেছে? ডাক্তার দেখিয়েছেন? আমি ঠিক আছি। মাহিরা বুঝতে পারছিল লোকটা সহজে হার মানবে না। সে কফির মগটা আরিয়ানের প্রায় হাতের সামনে ধরে বলল, দেখুন, আপনি যদি এটা না নেন তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকবো এই ঠান্ডার মধ্যে। আর আমার যদি ঠান্ডা লেগে জ্বর আসে তাহলে তার দায় কিন্তু আপনার, কারণ আমার দেখাশোনার দায়িত্ব তো আপনারই, তাই না? এই কথার প্যাচে আরিয়ান যেন আটকে গেল। সে কয়েক মুহূর্ত মাহিরার জিদি মুখের দিকে তাকিয়ে রইল, তারপর হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে মগটা হাতে নিল। আপনি সত্যি? সে বাক্যটা শেষ করলো না, কিন্তু তা বলার ভঙ্গিতে বোঝা যাচ্ছিল সে বলতে চেয়েছিল, আপনি সত্যি অসহ্য। মাহিরা মুচকে হাসল। ছোট একটা জয়। সে নিজের মগে চুমুক দিয়ে বাগানের একটা বেঞ্চে গিয়ে বসল। আপনি কি দাঁড়িয়ে থাকবেন? বসতে পারেন না? ডিউটিতে বসার নিয়ম নেই। ও, আপনার এই নিয়ম। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে থাকুন। কিন্তু কথা তো বলতে পারবেন নাকি? ডিউটিতে কথা বলাও নিয়ম নেই? আরিয়ান কোনো জবাব না দিয়ে কফিতে একটা ছোট চুমুক দিল। পারফেক্ট, ঠিক যেমনটা সে খায়। কিছুক্ষণ নীরবতার পর মাহিরা নিজেই কথা বলল। তার গলার স্বর ছিল কিছুটা বিষণ্ণ। আচ্ছা, আপনার কি কখনো দম বন্ধ হয়ে আসে না? সারাক্ষণ অন্যের জীবন পাহারা দিতে, নিজের কোনো ব্যক্তিগত জীবন না রাখতে? আপনার কি কখনো ইচ্ছে করে না একদিনের জন্য শুধু নিজের মতো করে বাঁচতে? প্রত্যেকটা কাজেরই একটা মূল্য দিতে হয় ম্যাডাম, আমি আমার কাজকে সম্মান করি। কিন্তু এটা তো জীবন নয় মিস্টার আরিয়ান, এটা একটা খাঁচা। আমার জন্যও হয়তো আপনার জন্য। আমি প্রধানমন্ত্রীর মেয়ে, তাই আমার কোনো স্বাধীনতা নেই। আমি বন্ধুদের সাথে মন খুলে আড্ডা দিতে পারি না, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারি না, বৃষ্টিতে ভিজতে পারি না। কারণ আমি যাই করি না কেন তার সাথে আমার বাবার সম্মান জড়িয়ে আছে, দেশের নিরাপত্তা জড়িয়ে আছে। আমার স্বপ্ন ছিল আমি একজন ফটোগ্রাফার হব, সারা পৃথিবীতে ঘুরে বেড়াবো, মানুষের ছবি তুলব। কিন্তু দেখুন আমি কোথায় আটকে আছি। তার গলাটা ধরে এলো। আপনার কি কোনো স্বপ্ন নেই? মাহফুজের বুকের ভেতরটা মুহূর্তের জন্য মোচড় দিয়ে উঠল। মনে মনে বলে, স্বপ্ন? আমারও তো স্বপ্ন ছিল একটা শান্ত সুখী জীবন, আমার বাবা মায়ের সাথে, ব্যবসার ব্যস্ততার বাইরে একটা নিজস্ব জগৎ। কিন্তু শত্রু ষড়যন্ত্রে সেই স্বপ্নকে আপাতত অনেক দূরে ঠেলে দিয়েছে। সে নিজের ব্যক্তিগত কথা গোপন রেখে একটা দার্শনিক উত্তর দিল। স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমাতে দেয় না, কিন্তু কখনো কখনো অন্যের স্বপ্নকে সত্যি করাটাও নিজের স্বপ্ন পূরণের চেয়ে বড় হয়ে ওঠে। মানে হলো আপনি হয়তো এখন একটা কাছায় বন্দী আছেন বলে মনে করছেন, কিন্তু এই কাছাটা আপনাকে বাইরের হাজারো বিপদ থেকে রক্ষা করছে। হয়তো একদিন যখন চারপাশে বিপদগুলো কেটে যাবে তখন আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য উড়াল দিতে পারবেন, কিন্তু সেই দিনটা আসার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে আর নিরাপদে থাকতে হবে। তার কথাগুলো ছিল সহজ, কিন্তু এর মধ্যে এমন এক গভীরতা ছিল যা মাহিরার হৃদয় ছুঁয়ে গেল। লোকটা শুধু শক্তিশালী বা বুদ্ধিমানী নয়,
সে অসম্ভব জ্ঞানীও। আপনি এত কিছু জানেন কি করে? আপনার কথা শুনলে মনে হয় আপনি যেন অনেক বড় কোনো ফিলোসফার। বই পড়ি ম্যাডাম। ডিউটির ফাঁকে যখন সময় পাই প্রচুর বই পড়ি। বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। আর প্রধানমন্ত্রীর মেয়ের বডিগার্ড হ্যাসব না জানলে কি হয়? কি ধরনের বই পড়েন? সব কিছু, অর্থনীতি, রাজনীতি, ইতিহাস, এমনকি মাঝে মাঝে কবিতাও। তাহলে তো আপনার জীবনটা ততটাও বিরক্তকর নয় যতটা আমি ভেবেছিলাম। মাহিরা মৃদু হেসে বলল, কারো জীবনই বিরক্তকর নয় ম্যাডাম। বিরক্তিটা আমাদের দৃষ্টিভঙ্গিতে থাকে। আপনি চাইলে আপনার এই সীমাবদ্ধ জীবনের মধ্যেও সৌন্দর্য খুঁজে নিতে পারেন। যেমন আপনার ফটোগ্রাফির শখটা, আপনি তো এই বাগানেরই হাজারো ছবি তুলতে পারেন। একটা ফুলের ফুটে ওঠা বা বোর্ডের শিশির, এদেরও তো নিজস্ব গল্প আছে। এই কথাগুলো মাহিরার মনে গভীর ছাপ ফেলল। সে কখনো এভাবে ভেবে দেখেনি। সে সবসময় যা পায়নি তা নিয়ে আফসোস করেছে, কিন্তু যা তার কাছে আছে তা নিয়ে কখনো ভাবেনি। অনেক রাত হয়েছে ম্যাডাম, আপনার এখন ঘুমাতে যাওয়া উচিত। কাল সকালে আবার ইউনিভার্সিটিতে যেতে হবে। মাহিরা উঠে দাঁড়ালো। তার মনটা অসম্ভব হালকা লাগছে। লোকটার উপর জমে থাকা সমস্ত রাগ, বিরক্তি কখন যেন উধাও হয়ে গেছে। তার জায়গায় জন্ম নিয়েছে এক নতুন অনুভূতি। ধন্যবাদ কথাগুলোর জন্য। সে আরিয়ানের হাত থেকে খালি মগটা নিতে গিয়ে তাদের আঙ্গুলগুলো মুহূর্তের জন্য একে অপরকে স্পর্শ করলো। সে একই ইলেকট্রিক শক যা বিকেলে সে অনুভব করেছিল আবারও তার সারা শরীরে বয়ে গেল। সে হাতটা সরিয়ে নিল। গুড নাইট মিস্টার আরিয়ান। গুড নাইট ম্যাডাম। মাহিরা যখন তার ঘরের দিকে ফিরে যাচ্ছিল তখন সে পেছন ফিরে আর একবার তাকালো। আরিয়ান তখনও সেই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে। তবে এবার তাকে আর পাথরের মূর্তি বলে মনে হলো না। তার মনে হলো আবছা আলোর নিচে দাঁড়িয়ে আছে এক রহস্যময় মানুষ, যার ভেতরে লুকিয়ে আছে আস্ত একটা জগৎ। আর মাহফুজ মাহিরার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই জেদি অভিমানী মেয়েটার ভিতরে একাকিত্বটা আজ প্রথমবারের মতো স্পর্শ করতে পারলাম। আমার দায়িত্বটা শুধু মেয়েটাকে শারীরিক বিপদ থেকে রক্ষা করা নয়, তার ভেতরের মানুষটাকে বোঝারও একটা দায়িত্ব আমার উপরে পড়তেছে। এই রাতটা দুজনের মনেই একে অপরের প্রতি এক নতুন ধারণার জন্ম দিয়ে গেল। যে সম্পর্কে শুরু হয়েছিল তিক্ততা দিয়ে, তা হয়তো এক নতুন দিকে মোড় চলেছে। মধ্যরাতে সে কফি সংলাপের পর প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। মাহিরা এবং আরিয়ানের মধ্যকার শীতল যুদ্ধটা এক অদ্ভুত শান্তিতেই রূপান্তরিত হয়েছে। মাহিরা আর আগের মতো ইচ্ছে করে আরিয়ানকে বিরক্ত করে না, আর আরিয়ানও তার সেই বরফ শীতল পেশাদারিত্বের খোলসের আড়ালে আগের চেয়ে কিছুটা সহজ হয়েছে। তবে তাদের মধ্যে এখনও একটা অদৃশ্য দেয়াল রয়ে গেছে, দায়িত্ব আর কৌতূহলের এক জটিল দেয়াল। আজ মাহিরার খুব কাছের বান্ধবী সাদিয়ার জন্মদিন। অনুষ্ঠান স্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে গুলশানের সবচেয়ে অভিজাত রেস্তোরাঁগুলোর একটা, দ্য ক্রিস্টাল ল্যান্টার্ন। গণভবন থেকে রেস্তোরাঁর পথে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির ভেতরে বসেও মাহিরা একটা অস্বস্তি বোধ করছিল। সে পরেছে একটা চমৎকার নেভি ব্লু গাউন, চুলগুলো আলতো করে খোপা করা, কিন্তু তার মেজাজ পোশাকের মতো শান্ত ছিল না। আপনার কি এই পার্টিতে না গেলেই চলতো না? আমার বন্ধুরা সবাই থাকবে, আপনি ওখানে কোনার টেবিলে মূর্তির মতো বসে থাকলে ওরা কি ভাববে? আরিয়ান আজ তার দৈনন্দিন কালো পোশাকের বদলে পরেছে একটা নিখুঁতভাবে ফিট করা চারকোল গ্রে স্যুট। এই পোশাকে তাকে আগের চেয়েও বেশি কর্তৃত্বপূর্ণ এবং রহস্যময় লাগছিল। মাহিরাকে জোর করে তাকে এটা পরাতে হয়েছে। আমি দুঃখিত ম্যাডাম, কিন্তু আপনার বাবার সুস্পষ্ট নির্দেশ আছে যে কোনো ব্যক্তিগত অনুষ্ঠানেও আমাকে আপনার কাছাকাছি থাকতে হবে। তবে আপনি চিন্তা করবেন না, আমি এমনভাবে থাকবো যেন আমি নেই। আপনি পারেনও বটে। প্রায় 6 ফুট লম্বা একজন জেমস বন্ডের সস্তা কপিকে কেউ লক্ষ্য করবে না, এটা আপনি ভাবলেন কি করে? আপনাকে এই স্যুটে একদম। সে বাক্যটা শেষ করলো না। অসাধারণ লাগছে এই কথাটা তার ঠোঁটের ডগায় এসেও আটকে গেল। আরিয়ান গাড়ির রিয়ার ভিউ মিররে মাহিরার চোখের দিকে তাকালো। সস্তা কপিও মাঝে মাঝে দরকার হয় ম্যাডাম, শত্রুরা তাহলে আসলটাকে চিনতে পারে না। তার এই দ্ব্যর্থক কথায় মাহিরা মুহূর্তের জন্য থমকে গেল। লোকটা কি তার আসল পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দিল, নাকি এটা তার স্বভাবসুলভ দার্শনিক কথা? রেস্তোরাঁর সামনে গাড়ি থামতে একজন ভ্যালেট দরজা খুলে দিল। আরিয়ান আগে নেমে চারপাশটা সতর্ক চোখে দেখে নিল, তারপর মাহিরাকে নামার জন্য ইশারা করলো। তার এই পেশাদারিত্ব মাহিরার এখন আর বিরক্ত লাগে না, বরং কেমন যেন একটা অভ্যেস হয়ে গেছে। ভেতরের পরিবেশটা ছিল জাঁকজমকপূর্ণ। মৃদু আলো, নরম মিউজিক আর পরিচিত বন্ধুদের হাসির শব্দে মাহিরা মুহূর্তেই স্বাভাবিক হয়ে গেল। জন্মদিনের কেক কাটা তখন প্রায় শেষ। সবাই মাহিরাকে দেখে হই হই করে উঠল। সাদিয়ার বয়ফ্রেন্ড রিয়াদ চিৎকার করে বলল, এই যে আমাদের ভিআইপি
এসে গেছে। কি ব্যাপার মায়েরা, আজকাল তো তোর দেখে পাওয়া যায় না, প্রেসিডেন্টের চেয়েও ব্যস্ত হয়ে গেছিস দেখছি। মাহিরা হেসে সবাইকে শুভেচ্ছা জানালো। আর বলিস না, পড়াশোনার যা চাপ। হ্যাপি বার্থডে সাদিয়া। সাদিয়া মাহিরাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ। আমি তো ভাবলাম তুই আসবি না। যাই হোক, এসেছিস এটাই অনেক। কিন্তু একা কেন? তোর সেই রাজপুত্র আজও ঘোড়ায় চড়ে এসে পৌঁছাতে পারলো না? বন্ধুদের মধ্যে একটা হাসি রোল পড়ে গেল। মাহিরা একটু অপ্রস্তুত হয়ে গেল। তার সব বন্ধুই তাদের পার্টনারদের নিয়ে এসেছে, একমাত্র সেই একা। রাজপুত্র আসতে একটু সময় তো লাগবে, তাই না? তোরা তো জানিস আমার কেসটা একটু ভিন্ন। আরেক বন্ধু ফারহান যোগ করলো, ভিন্ন তো বটে, প্রধানমন্ত্রীর মেয়ে বয়ফ্রেন্ড হতে হলে তো 7টা সিকিউরিটি ক্লিয়ারেন্স পাস করতে হবে। এমন ছেলে পাবি কোথায়? তার চেয়ে বরং তোর আব্বুকে বল কোনো প্রতিবেশী দেশের রাজপুত্রের সাথে তোর বিয়ে দিয়ে দিক। এই ধরনের রসিকতা মাহিরা আগেও শুনেছে, কিন্তু আজ যেন তার গায়ে কাঁটার মতো বিঁধল। সে অসহায় চোখে একবার এদিক ওদিক তাকালো, আর তখনই রেস্তোরাঁর অন্য প্রান্তে একটা কাচের দেয়ালের পাশে একা বসে থাকা আরিয়ানের উপর তার চোখ পড়ল। স্যুটের কারণে তাকে কোনো বডিগার্ডের মতো দেখাচ্ছিল না, বরং কোনো অভিজাত কর্পোরেট ব্যক্তিত্ব মনে হচ্ছিল। সে নীরবে বসে কফির কাপে চুমুক দিচ্ছিল, কিন্তু তার সজাগ দৃষ্টি ছিল মাহিরার উপরে। আর ঠিক সেই মুহূর্তে মাহিরার মাথায় একটা অসম্ভব ঝুঁকিপূর্ণ কিন্তু আকর্ষণীয় বুদ্ধি খেলে গেল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক দুষ্টু হাসি। যা হবার হবে, আজ এই রসিকতার একটা দাঁত ভাঙা জবাব দিবই। সে নাটকীয়ভাবে একটা দীর্ঘশ্বাস ফেলে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, আসলে তোদের একটা কথা জানানো হয়নি। কি কথা? আমি আসলে একা আসিনি, আমার সাথে একজন এসেছে। কে এসেছে? মাহিরা আর এক মুহূর্তও দেরি করল না। সে সরাসরি রেস্তোরাঁর অন্য প্রান্তে বসে থাকা আরিয়ানের দিকে আঙ্গুল তুলে বলল, ওই যে ওখানে বসে আছে, হি ইজ মাই বয়ফ্রেন্ড আরিয়ান। পুরো টেবিল জুড়ে যেন পিনপতন নীরবতা নেমে এলো। সবাই অবিশ্বাসের দৃষ্টিতে একবার মাহিরার দিকে, আরেকবার আরিয়ানের দিকে তাকাচ্ছিল। আর আরিয়ান মাহিরার ইশারা দেখে তার হাতের কফির কাপটা ঠোঁটের কাছে এসেও থেমে গেল। তার ভাবলেশীন মুখটা বিস্ময়ে এমন এক বিদ্যুৎ খেলে গেল, যা সে হাজার চেষ্টা করেও লুকোতে পারল না। তার পেশাদার প্রশিক্ষণের সমস্ত দেয়াল যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। ম্যাডাম, এটা কি করলো? ও মাই গড, সিরিয়াসলি? ওই লোকটা? উনি তো দেখতে একদম সালমান খান। তুই এতদিন এই কথা আমাদেরকে বলিসনি কেন? ওকে ডেকে আন এখানে মাহিরা, এক্ষুনি। আমরা তোর বয়ফ্রেন্ডের সাথে পরিচিত হতে চাই। মাহিরা এবার পড়ল আসল বিপদে। সে কি ভেবে এটা বলল, আর কি হয়ে গেল? কিন্তু এখন আর ফেরার কোনো পথ নেই। সে কাপা পায়ে আরিয়ানের টেবিলের দিকে এগিয়ে গেল। তার হৃৎপিণ্ডটা এমনভাবে ধুকপুক করছিল যেন এখনই বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। আরিয়ান প্লিজ, আপনি প্লিজ 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 আমার মান সম্মানটা বাঁচান, শুধু আজকে রাতের জন্য। ওরা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি কি বলবো না বলবো কিছু না ভেবে বলে ফেলেছি যে আপনি আমার বয়ফ্রেন্ড। প্লিজ আপনি না করবেন না। আরিয়ানের মাথায় তখন হাজারো প্রোটোকল আর নিয়মের সাইরেন বাজছে। এটা তার দায়িত্বের সম্পূর্ণ পরিপন্থী। এটা একটা মারাত্মক নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। ম্যাডাম, আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? এটা আমার ডিউটি, প্রোটোকলের চরম লঙ্ঘন। আমি আপনার ডিউটি নিকুচি করি? এখন আমার সম্মান বাঁচানো আপনার সবচেয়ে বড় ডিউটি। আপনি যদি এখন না বলেন তাহলে ওরা যা ভাববে তাতে আমার অসম্মান হবে। সেই দায় কি আপনি নেবেন? প্লিজ আরিয়ান, শুধু আজকের রাত। শেষের দিকে তার গলাটা প্রায় ধরে আসছিল। আরিয়ান মাহিরার চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল ভয়, লজ্জা, আর সে এক মুহূর্তের জন্য তার পেশাগত সত্তা আর ব্যক্তিগত সত্তার মধ্যে দ্বন্দ্বে পড়ল। এখানে গোলমাল তৈরি করা মানে আরও বেশি মনোযোগ আকর্ষণ করা, যা নিরাপত্তার জন্য আরও ক্ষতিকর। পরিস্থিতি সামাল দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো এই নাটকে অংশ নেওয়া। সে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। পর মুহূর্তেই তার শরীরের ভাষা পুরোপুরি পাল্টে গেল। সে কঠোর বডিগার্ডের অবয়ব ভেদ করে বেরিয়ে এলো এক আত্মবিশ্বাসী, আকর্ষণীয় এবং হাসি খুশি যুবক। ঠিক আছে ম্যাডাম, কিন্তু এই নাটকের পরিচালক আপনি, মনে রাখবেন। মাহিরা স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা নাড়ালো। আরিয়ান যখন মাহিরার সাথে তাদের টেবিলের দিকে এগিয়ে এলো, তখন সবার চোখ তাদের উপরে। আরিয়ান এসে সবার দিকে তাকিয়ে এমন এক উষ্ণ হাসি দিল, যা মাহিরার বন্ধুদের মুহূর্তে মুগ্ধ করে ফেলল। আসসালামু আলাইকুম, আমি আরিয়ান। আপনারা সবাই মাহিরের বন্ধু। মাহিরের কাছে আপনাদের কথা অনেক শুনেছি, অবশেষে দেখা হয়ে ভালো লাগলো।
বন্ধুরা সবাই যেন বোবা হয়ে গেছে। যে মেয়েটা সবসময় একা থাকতো, তার বয়ফ্রেন্ড এত সুদর্শন আর মার্জিত হবে, এটা তারা কল্পনাও করতে পারেনি। আরিয়ান নাটকটা নিখুঁতভাবে মঞ্চস্থ করতে শুরু করলো। সে প্রথমে মাহিরার জন্য চেয়ারটা টেনে ধরলো, তারপর সে বসলে নিজে তার পাশে বসলো। ফারহান সরাসরি আসল প্রশ্নে চলে আসলো। তো আপনাদের পরিচয় পর্বটা কিভাবে শুরু হলো? মাহিরা ঢোক গিলল। এটা তো সে ভেবেই রাখেনি। সে কিছু বলার আগেই আরিয়ান সাবলীলভাবে উত্তর দিল। এক আর্ট গ্যালারিতে আমি একটা পেন্টিং পছন্দ করেছিলাম, আর মাহিরা ঠিক আমার পাশে দাঁড়িয়ে খুব নিচু গলায় ওই পেন্টিংটার কী ভুল তা নিয়ে সমালোচনা করছিল। সে খেয়ালই করেনি যে আমি ওর কথা শুনছি। ওর সততা আর শিল্পের প্রতি ওর এত গভীর জ্ঞান দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি পেন্টিংটা না কিনে ওর ফোন নাম্বার চেয়ে বসেছিলাম, যদিও সেটা আদায় করতে আমাকে বেশ ব্যাগ পেতে হয়েছে। মাহিরা বিস্ময়ে হতবাক হয়ে আরিয়ানের গল্প শুনছিল। কি অসাধারণ বানিয়ে কথা বলছে লোকটা। সে নিজেও তান মিলিয়ে একটু লজ্জা পাওয়ার অভিনয় করে বলল, এই, একদম সত্যি মিথ্যা বানিয়ে বলবে না। তুমি তো আমার পিছু ছাড়ছিলে না। দুজনকে কিন্তু দারুণ বানিয়েছে। আচ্ছা আরিয়ান ভাইয়া, আপনি করেন কি? আমি আমি তেমন কিছু করি না। বাবার পুরনো একটা ব্যবসা আছে, আর্কিটেকচারাল ফার্ম, সেটাই দেখাশোনা করার চেষ্টা করছি। আর্কিটেকচারাল ফার্ম? কোনটা? নাম কি ফার্মের? মাহফুজ জানতো এই প্রশ্ন আসবে। সেমনটা এমন একটা নাম বলল যা তার মূল কোম্পানির একটা ছোট কম পরিচিত অঙ্গ প্রতিষ্ঠান। ক্রিয়েটিভ ক্যানভাস খুব বড় কিছু নয়। আমরা মূলত ইন্টেরিয়র ডিজাইন আর ল্যান্ডস্কেপিংয়ের কাজ করি। ও আচ্ছা। এরপর পুরো সন্ধ্যাটা যেন এক স্বপ্নের মতো কাটল মাহিরার। আরিয়ান শুধু নিখুঁত অভিনয় করছিল না, সে যেন মুহূর্তগুলোকে জীবন্ত করে তুলছিল। সে মাহিরার প্লেটে খাবার তুলে দিচ্ছিল, ঠান্ডা পানীয় শেষ হয়ে গেলে ওয়েটারকে ডেকে নতুন করে অর্ডার দিচ্ছিল। আর যখনই কোনো বন্ধু মাহিরাকে নিয়ে কোনো পুরনো মজার ঘটনা বলছিল, তখন সে এমনভাবে হাসছিল যেন সেও সেই স্মৃতির অংশ। এক পর্যায়ে মাহিরা যখন তার বন্ধুদের সাথে কথা বলছিল, তখন সে খেয়ালই করেনি যে তার গাউনটা চেয়ারের পায়ার সাথে আটকে গেছে। সে উঠে যেতেই একটা বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হতো, কিন্তু আরিয়ান সবার অলক্ষ্যে টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে আলতো করে কাপড়টা ছাড়িয়ে দিল। মাহিরা যখন কৃতজ্ঞ চোখে তার দিকে তাকালো, তখন আরিয়ান শুধু সামান্য মাথা নেড়ে তাকে আশ্বস্ত করলো। সবচেয়ে নাটকীয় মুহূর্তটা তৈরি হলো যখন মিউজিক শুরু হলো আর বন্ধুরা সবাই তাদের পার্টনারদের নিয়ে ডান্স ফ্লোরের দিকে এগিয়ে গেল। কিরে মাহিরা, তোরা বসে আছিস কেন? আয়। মাহিরা হৃৎপিণ্ডটা ধক করে উঠল। নাচ এই রোবটটার সাথে? এটা অসম্ভব। সে কিছু বলার আগেই আরিয়ান উঠে দাঁড়ালো এবং অত্যন্ত স্বাভাবিকভাবেই মাহিরার দিকে হাত বাড়িয়ে দিল। চলো মাহিরা। তার কণ্ঠস্বরে ছিল এক নরম আদেশ, যা উপেক্ষা করে কঠিন। মাহিরা কাঁপা কাঁপা হাতে আরিয়ানের হাতটা ধরল। আরিয়ানের হাতের স্পর্শটা ছিল উষ্ণ এবং দৃঢ়। ডান্স ফ্লোরে এসে আরিয়ান এক হাত দিয়ে আলতো করে মাহিরার কোমর জড়িয়ে ধরল, অন্য হাত ধরে রাখলো তার হাত। মাহিরা তার জীবনের প্রথম স্লো ডান্স করছিল, তাও আবার তার নিজের বডিগার্ডের সাথে, যে কিনা তার নকল প্রেমিক। পরিস্থিতি এর চেয়েও বেশি অদ্ভুত আহার হতে পারে না। মাহিরা ফিসফিস করে বলল, আপনার তো দেখছি অনেক গুণ, গল্প বানানো, অভিনয়, আবার নাচাও। আপনার ট্রেনিংয়ে কি এসব শেখানো হয়? প্রয়োজনে সবকিছু শিখতে হয় ম্যাডাম। আরিয়ান মৃদু হেসে জবাব দিল। তার নিঃশ্বাস মাহিরার চুলের উপর এসে পড়ছিল। তবে এই নাচটা ট্রেনিংয়ের অংশ নয়, এটা শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। এ প্রথম আরিয়ান তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলল। মাহিরা অবাক হয়ে তার মুখের দিকে তাকালো। সে ভাবলেশীন মুখোশের আড়ালে যেন এক মুহূর্তের জন্য এক অন্য মানুষ উকি দিয়ে গেল, এক সংবেদনশীল সাধারণ মানুষ। আপনি? মাহিরা কিছু বলতে গিয়েও থেমে গেল। সে আরিয়ানের চোখের দিকে তাকিয়েছিল। সে চোখে আজ কোনো পেশাদারিত্বের কঠোরতা ছিল না, ছিল এক নরম অদ্ভুত নরম দৃষ্টি। তাদের চারপাশের মানুষ, কোলাহল, মিউজিক সব কিছু যেন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। সেই মুহূর্তে ডান্স ফ্লোরে শুধু দুজন মানুষ ছিল, মাহিরা আর আরিয়ান। তাদের নকল অভিনয় কখন যে আসলের মতো লাগতে শুরু করেছে তা তারা কেউই টের পায়নি। আরিয়ানের হাতের বন্ধনটা মাহিরার কোমরে আরও একটু দৃঢ় হলো, আর মাহিরা নিজের অজান্তেই তার বুকে মাথা রাখল। পার্টি যখন শেষ হলো তখন অনেক রাত। সবাই যখন বিদায় নিচ্ছিল, সাদিয়া এসে মাহিরাকে ছড়িয়ে ধরে বলল, দোস্ত, আমি তোর জন্য অনেক খুশি। আরিয়ান ভাইয়া অসাধারণ একজন মানুষ। তোরা দুইজন সবসময় একসাথে থাকিস। মাহিরা শুধু একটু হাসল, কোনো উত্তর দিতে পারল না। গাড়িতে ফেরার সময় পুরো পথটা ছিল আশ্চর্য রকমের নীরব।
সেই নীরবতা ছিল কোনো অস্বস্তিকর নীরবতা ছিল না, বরং ছিল হাজারো না বলা কথায় পূর্ণ। মাহিরা রাস্তার আলোর দিকে তাকিয়েছিল আর আরিয়ান গাড়ি চালাচ্ছিল, কিন্তু দুজনের মনই পড়েছিল ফেলে আসা সন্ধ্যাটার উপর। গণভবনের গেটের কাছে এসে আরিয়ান গাড়ি থামালো। মাহিরা খুব নিচু গলায় বলল, ধন্যবাদ। কিসের জন্য? আজকে সন্ধ্যার জন্য, আমার সম্মানটা বাঁচানোর জন্য। এটাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে ম্যাডাম। আপনার মানসিক শান্তি নিশ্চিত করো আমার কাজ। সব কিছুকেই আপনি দায়িত্বের পাল্লায় মাপেন, তাই না? এক মুহূর্তের জন্য কি আপনার মনে হয়নি যে আপনি শুধু একটা দায়িত্ব পালন করছেন না? অনেক রাত হয়েছে, আপনার এখন ভেতরে যাওয়া উচিত। তারই এড়িয়ে যাওয়াটা মাহিরার ভেতরটাকে তোলপাড় করে দিল। সে আর কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল। নিজের ঘরের দিকে যেতে যেতে তার মনে হচ্ছিল আজকের এই নকল অভিনয়ের খেলাটা তাদের দুজনের মধ্যে সম্পর্কের সমীকরণকে আরও অনেক বেশি জটিল করে দিয়ে গেল। সে কি সত্যিই শুধু সম্মান বাঁচানোর জন্য এই নাটকটা করেছিল, নাকি তার মনের কোনো গোপন ইচ্ছের পেছনে কাজ করছিল? এই প্রশ্নের উত্তর মাহিরার নিজেরও জানা ছিল না। বন্ধুর জন্মদিনের সেই রাতের পর থেকে আরিয়ান আর মাহিরার মধ্যকার অদৃশ্য দেয়ালটা কাচের মতো স্বচ্ছ হয়ে গিয়েছিল। দেয়ালটা এখনও ছিল, কিন্তু দুজনই এর ওপারটা আগের চেয়ে অনেক বেশি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। মাহিরা এখন আরিয়ানের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করত। তার মন বলতো, এই লোকটা শুধু একজন বডিগার্ড নয়, এর পেছনে লুকিয়ে আছে বিশাল কোনো রহস্য। কয়েকদিন পরের এক বিকেলে মাহফুজ তার নিজস্ব নেটওয়ার্ক থেকে একটা জরুরি খবর পেল। তার প্রধান শত্রু রশিদ খান সরকারের একটা অত্যন্ত সংবেদনশীল প্রকল্পের কিছু নথি পাচারের চেষ্টা করছে। সে নথি হাত বদল হবে আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে চলমান একটা চিত্র প্রদর্শনীর আড়ালে। খবরের বিশ্বস্ততা যাচাই করে মাহফুজ বুঝতে পারল এই সুযোগ তাকে কাজে লাগাতেই হবে। কিন্তু মাহিরাকে একা গণভবনে রেখে যাওয়াও সম্ভব নয়, তাই সে এক নতুন পরিকল্পনা সাজালো। বিকেলে ইউনিভার্সিটি থেকে ফেরার পথে আরিয়ান হঠাৎই জিজ্ঞেস করলো, ম্যাডাম আজ বিকেলে আপনার কোনো কাজ আছে? না, তেমন কিছু নেই। কেন বলুন তো? শিল্পকলা একাডেমিতে একজন সমসাময়িক চিত্রকারের একক প্রদর্শনী চলছে। আপনার তো শিল্পের প্রতি বেশ আগ্রহ। আপনার নকল বয়ফ্রেন্ডের আর্ট সম্পর্কে জ্ঞান তো আপনি দেখেছেনই। ভাবলাম আজ না হয় বাস্তবে তার একটু পরীক্ষা হয়েছে। শেষের কথাটা সে হালকা রসিকতার সুরে বলল, যা তার চরিত্রের সাথে একেবারেই বেমানান। মাহিরা বুঝতে পারল জন্মদিনের রাতের সে ঘটনাটা লোকটা ভুলেনি। তার গাল দুটো সামান্য লাল হয়ে গেল। খুব তো কথা শিখেছেন, ঠিক আছে চলুন দেখাই যাক আপনার শিল্পজ্ঞান কতটুকু। তবে শর্ত আছে, আজ আপনি আমাকে কোনো কিছুতে বাধা দিতে পারবেন না। আমি আমার মতো করে ঘুরবো। অবশ্যই ম্যাডাম, আজ আমি আপনার বয়ফ্রেন্ড বডিগার্ড হই। শিল্পকলা একাডেমির গ্যালারিতে তখন শিল্পপ্রেমী মানুষের হালকা ভিড়। চারদিকে দেয়ালে টানানো আধুনিক সব চিত্রকর্ম। মাহিরা সত্যি শিল্পের সমজদার। সে একটা ছবির সামনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিল, আর আরিয়ান তার পাশে দাঁড়িয়েছিল। মাহিরা একটা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিংয়ের দিকে ইশারা করে বলল, এই ছবিটা দেখুন। শিল্পী এখানে গাঢ় নীল রং দিয়ে একাকিত্ব আর হলুদ দিয়ে আশার এক অসাধারণ কন্ট্রাস্ট তৈরি করেছেন। আপনার কি মনে হয়? আরিয়ান তখন অন্যদিকে তাকিয়েছিল। তার চোখ দুটো সতর্কভাবে গ্যালারির অন্য প্রান্তের এক লোককে অনুসরণ করছিল। লোকটার হাতে একটা ব্রিফকেস। মাহফুজের পাওয়া তথ্যের সাথে লোকটার বর্ণনা মিলে যাচ্ছে। অসাধারণ। শুধু অসাধারণ, আপনার আর্কিটেকচার ফার্মের মালিক হিসেবে তো আপনার আরও গভীর কিছু বলার কথা ছিল। নাকি সেই দিন বন্ধুদের সামনে যা বলেছিলেন সবটাই বানানো ছিল? এর চেয়েও গভীর কিছু আছে ম্যাডাম। দেখুন, শিল্পী এখানে শুধু রং ব্যবহার করেনি, তিনি নীরবতাকেও ব্যবহার করেছেন। ক্যানভাসের সাদা অংশগুলোই আসলে ছবির মূল গল্পটা বলছেন। এটাই সেই না বলা কথা যা আমরা সবাই নিজের ভিতরে বয়ে বেড়াই। মাহিরা হতবাক হয়ে গেল। লোকটা ছবিটার দিকে না তাকিয়ে এমন একটা ব্যাখ্যা দিল যা আমাগো নিজের ভাবনার চেয়েও গভীর। আপনি দেখতে থাকুন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই বলে সে দ্রুত ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মাহিরা কয়েক মুহূর্তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর তার মনে খটকে লাগলো। লোকটার আচরণ কেমন যেন অদ্ভুত লাগছিল। সে কি সত্যি ওয়াশরুমে গেছে নাকি অন্য কোথাও? জন্মদিনের সেই রাত, বসুন্ধরা সিটির সেই ব্যবসায়ীর সাথে অদ্ভুত আলাপ, আর ইউনিভার্সিটির সেই বিলিয়ন ইউনের মোবাইল গেম, সবকিছু তার মাথায় একসাথে চট পাকাতে শুরু করলো। কৌতূহলের কাছে হার মেনে মাহিরা পা বাড়ালো। আরিয়ানকে খুঁজতে লাগলো। ওয়াশরুমের সামনে তাকে না পেয়ে সে গ্যালারির অন্য প্রান্তের দিকে গেল। আর তখনই একটা ইমার্জেন্সি এক্সিটের দরজার আড়ালে আবছা আলোয় সে আরিয়ানকে দেখতে পেল।
সে লুকিয়ে ফোনে কথা বলছিল। তার কণ্ঠস্বর ছিল নিচু কিন্তু তীব্র এবং কর্তৃত্বপূর্ণ। প্যাকেজটা কি হাত বদল হয়েছে? কনফার্ম? গুড। টার্গেটকে ফলো করো, কিন্তু কোনো অ্যাকশনে যাবে না। আর আমার পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করো। আর শোনো, কোনো প্রমাণ ছাড়ার জন্য সে এক পাও নড়তে না পারে। ওভার অ্যান্ড আউট। মাহিরা পাথরের মতো দাঁড়িয়ে রইল। প্যাকেজ, টার্গেট, নির্দেশ, এসব কোন ধরনের ভাষা? একজন বডিগার্ডের ভাষা তো এসব থাকার কথা নয়। তার মনে হলো সে যেন কোনো স্পাই থ্রিলার সিনেমার দৃশ্য দেখছে। তার বুকের ভেতরটা ধক করে উঠল। কে এলো? এর আসল উদ্দেশ্য কি? সে কি বাবার কোনো শত্রু নাকি অন্য কিছু? হাজারো প্রশ্ন তাকে ঘিরে ধরল। আরিয়ান ফোনটা পকেটে রেখে ঘুরে দাঁড়াতেই মাহিরার মুখোমুখি হলো। মাহিরার চোখে অবিশ্বাস আর সন্দেহের দৃষ্টি দেখে সে মুহূর্তেই বুঝে গেল মাহিরা সব শুনে ফেলেছে। ম্যাডাম, আপনি এখানে? প্যাকেজটা কিসের জন্য আরিয়ান? আর আপনার টার্গেটে বা কে? আপনি সত্যি করে বলুন, আপনি কে? আপনি যে ভাবছেন তা নয় ম্যাডাম। আমি আমার এক পুরনো সোর্সের সাথে কথা বলছিলাম। মাঝে মাঝে আন্ডারওয়ার্ল্ডের কিছু খবর কানে আসে। আমি শুধু নিশ্চিত করছিলাম যে আজকের এই অনুষ্ঠানে আপনার জন্য কোনো হুমকি নেই। প্যাকেজ আর টার্গেট এগুলো আমাদের ইনফরমারদের সাথে কথা বলার কোড ল্যাঙ্গুয়েজ, যাতে কেউ শুনে ফেললেও কিছু বুঝতে না পারে। ব্যাখ্যাটা ছিল নিখুঁত। একজন দক্ষ বডিগার্ডের জন্য এমনটা করা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু মাহিরার মন মানছিল না। সে আরিয়ানের চোখের দিকে তাকিয়েছিল, সত্যটা খোঁজার চেষ্টা করছিল, কিন্তু সে চোখের গভীরতা মেপে ওঠা অসম্ভব। আপনার সব কথাই কেমন যেন গোলমেলে। কখনো আপনি মোবাইল গেমে বিলিয়ন ইয়েন নিয়ে কথা বলেন, কখনো ভাইয়ের সামনে ফুটবল খেলার বাজি নিয়ে গল্প বানান, আবার এখন বলছেন কোড ল্যাঙ্গুয়েজ। কোনটি সত্যি আরিয়ান? সবটাই সত্যি ম্যাডাম। আমার জগৎটা আপনার জগতের মতো সরল নয়। এখানে টিকে থাকতে হলে অনেকগুলো মুখোশ পরে থাকতে হয়, কিন্তু আমার সব মুখোশের আড়ালে একটাই চেহারা, আর সেটা হলো আপনার রক্ষাকর্তা। বিশ্বাস করুন, আমি আপনার কোনো ক্ষতি করতে এখানে আসিনি। তার কণ্ঠস্বরে এমন এক আন্তরিকতা ছিল যা মাহিরার দ্বিধাকে পুরোপুরি দূর করতে না পারলেও তার সন্দেহকে কিছুটা হলেও নরম করে দিল। কিন্তু একটা কাঁটা তার মনে ঠিকই বিঁধে রইল। এই মানুষটা যা বোঝায়, যা দেখায়, সে আসলে তার চেয়েও অনেক বেশি কিছু। আর্ট গ্যালারির ঘটনার পর কয়েকটা দিন কেটে গেছে। মাহিরা আরিয়ানের সাথে খুব বেশি কথা বলেনি। তার মনের ভেতরের সন্দেহটা একটা সুপ্ত আগ্নেয়গিরির মতো রয়ে গেছে। সেদিন ইউনিভার্সিটি থেকে ফেরার পথে আকাশটা হঠাৎ করে কালো মেঘে ছেয়ে গেল। কিছুক্ষণের মধ্যে শুরু হলো মুষলধারে বৃষ্টি আর ঝড়ো হাওয়া। গাড়ি যখন সাভারের কাছাকাছি, তখন রাস্তার পাশের একটা বিশাল পুরনো গাছ দমকা হাওয়ায় মরমর করে ভেঙে পড়ল ঠিক তাদের গাড়ির সামনে। রাস্তা পুরোপুরি বন্ধ। ড্রাইভার ব্রেক কষতে কষতে বলল, সর্বনাশ স্যার, এখন কি হবে? এই ঝড় বৃষ্টিতে তো গাছ সরাতে সকাল হয়ে যাবে। আরিয়ান দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করলো। পেছনেও গাড়ির লম্বা লাইন পড়ে গেছে। এখানে আটকে থাকাটা নিরাপদ নয়। কাছাকাছি নিরাপরাধ কোনো জায়গা আছে? একটু সামনে পুরনো সরকারি বাংলো আছে স্যার, পরিত্যক্ত কিন্তু মাথা গোজার মতো আশ্রয় হয়ে যাবে। ওখানে চলুন। বাংলোটা ছিল ভুতুড়ে বাড়ির মতো। দেয়ালের পলিস্তারা খসে গেছে, চারদিকে মাকড়সার জাল। কিন্তু এই ঝড়ো রাতের জন্য এর চেয়ে ভালো আশ্রয় আর হয় না। ভেতরে অন্ধকার। মাহিরা হতাশ হয়ে বলল, গ্রেট, এখন সম্পূর্ণ হলো। তার অন্ধকারে কিছুটা ভয় লাগে। সে নিজের অজান্তে আরিয়ানের স্যুটের হাতাটা খামছে ধরল। আরিয়ান তার হাতের স্পর্শে মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর শান্তভাবে নিজের ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। ভয় পাবেন না ম্যাডাম, আমি আছি। সে আলোয় তার বাংলোর ভেতরে একটা বড় হল ঘর খুঁজে পেল, যেখানে কিছু পুরনো আসবাবপত্র রাখা। আরিয়ান তার লাইটার দিয়ে একটা ভাঙা মোমবাতি জ্বালিয়ে দিল। মোমের নরম কাপা কাপা আলোয় ঘরটার ভুতুরে পরিবেশটা কেমন যেন রোমান্টিক হয়ে উঠল। বাইরে তখন বৃষ্টির তাণ্ডব চলছে, আর ভেতরে মোমের আলোয় দুটো মানুষ, এক অপরের কাছ থেকে কিছু দূরে, কিন্তু পরিস্থিতির কারণে আশ্চর্য রকম কাছাকাছি। আমার ধারণা আপনার ডিউটি প্রোটোকলে নিশ্চয়ই এমন ভুতুরে বাড়িতে রাত কাটানোর নিয়ম লেখা ছিল না? আমাদের ট্রেনিংয়ে শেখানো হয় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে। তবে হ্যাঁ, সিলেবাসে মোমবাতির আলোয় গল্প করার কোনো অধ্যায় ছিল না। তার এই অপ্রত্যাশিত রসিকতায় মাহিরা হেসে ফেলল। আপনি মাঝে মাঝে এমন কথা বলেন যা আপনার এই গম্ভীর চেহারার সাথে একদমই মানায় না। মানুষ তো তার চেহারার চেয়েও অনেক বেশি কিছু, তাই না ম্যাডাম? এ কথাটা মাহিরার বুকের ভেতর গিয়ে লাগলো। সে আর নিজেকে ধরে রাখতে পারল না।
আর্ট গ্যালারির সেই সন্দেহটা আবার মাথা ছাড়া দিয়ে উঠল। আপনি কে আরিয়ান? সত্যি করে বলুন, আপনি কে? আপনি শুধু একজন বডিগার্ড নন, এটা আমি এখন জানি। আপনার কথা বলার ভঙ্গি, আপনার জ্ঞান, আপনার এই গোপন ফোন আলাপ সব কিছুই বলছে আপনি অন্য কেউ। কেন আপনি আমার পিছনে লেগে আছেন? কি চান আপনি? আরিয়ান মোমবাতির শিখার দিকে তাকিয়েছিল। আলোটা তার মুখের একপাশে পড়ে এক রহস্যময় ছায়া তৈরি করেছে। সে জানতো এই প্রশ্নটা আসবে, এবং সে জানতো একটা সস্তা মিথ্যা দিয়ে আজ আর এই বুদ্ধিমতী মেয়েকে ভোলানো যাবে না। সে মাহিরার দিকে ফিরল। তার চোখে ছিল এক গভীর শান্ত দৃষ্টি। আমি যদি বলি আমি কে, সেটা এখন আপনার না জানাই ভালো। আমি যদি বলি কিছু সত্য জানার চেয়ে না জানাটা অনেক বেশি নিরাপদ। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি কিছু লুকাচ্ছেন? আমি কোনো বাচ্চার মতো রূপকথার গল্প শুনতে চাই না আরিয়ান। আমি সত্যিটা জানতে চাই। আমার কি অধিকার নেই এটা জানার, যে মানুষটা ছায়ার মতো আমার সাথে লেগে আছে সে আসলে কে? মাহফুজের ভেতরটা এক কঠিন দ্বন্দ্বে ভুগছিল। সত্যিটা বলে দিলে মাহিরার জীবন আরও বড় ঝুঁকির মধ্যে পড়বে। রশিদ খান আরও বেপরোয়া হয়ে উঠবে। আবার না বললেও মাহিরার বিশ্বাসটা যে সে পুরোপুরি হারাবে, যা তার মিশনকে আরও কঠিন করে তুলবে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। আপনি ঠিকই বলছেন ম্যাডাম। আমি শুধু একজন সাধারণ বডিগার্ড নই, আমার একটা অতীত আছে যা খুব একটা সুখের নয়। আর সেই অতীতের কিছু শত্রু এখনো আমাকে তাড়া করে ফেরে। আর সেই শত্রুদের কারণে কি আপনি আমার বডিগার্ড হয়েছেন? তাদের থেকে বাঁচার জন্য? প্রধানমন্ত্রীর মেয়ের আড়ালে নিজেকে লুকানোর জন্য? না, কখনোই না। আমি এখানে এসেছি আপনাকে রক্ষা করার জন্য, কারণ আমার শত্রুরা এখন আপনার ক্ষতি করতে চায়। আপনার শত্রুরা আমার ক্ষতি করতে চায় কেন? আমি তো তাদের চিনিও না। কারণ তারা জানে আপনার ক্ষতি করা মানে আমার সবচেয়ে বড় দুর্বল জায়গায় আঘাত করা। কথাগুলো বলে ফেলেই মাহফুজ বুঝতে পারল সে তার পেশাদারিত্বের সীমা ছাড়িয়ে অনেক বেশি ব্যক্তিগত একটা কথা বলে ফেলেছে। মাহিরা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার কান দুটো যেন কথাগুলোকে বিশ্বাস করতে পারছিল না। আপনার দুর্বল জায়গা? আরিয়ান বুঝতে পারল তার আবেগ তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সে নিজেকে সামনে নিয়ে এক পা পিছিয়ে গেল। আমি বোঝাতে চেয়েছি যে আপনি আমার দায়িত্বে আছেন। আপনার কোনো ক্ষতি হলে সেটা আমার পেশাগত ব্যর্থতা হবে। কিন্তু যা বলার তা বলা হয়ে গেছে। যে অনুভূতিটা দুজনের মনে এতদিন সুপ্ত ছিল, তা আজ এই ঝড়ো রাতে মোমের আলোয় প্রথমবার ভাষা খুঁজে পেল। তাদের মধ্যকার সমস্ত মানসিক দূরত্ব যেন এক মুহূর্তে ঘুচে গেল। আপনার চোখ আপনার কথা সায় দিচ্ছে না আরিয়ান। আমি যেই হই না কেন আপনার কোনো ক্ষতি হতে দেব না, এটা বিশ্বাস করতে পারেন। এই কথাটা সে আগেও বলেছে, কিন্তু আজ এই কথার অর্থ ছিল সম্পূর্ণ ভিন্ন। মাহিরা আর কোনো প্রশ্ন করল না। সে তার উত্তর পেয়ে গেছে। হয়তো সে লোকটার নাম বা পরিচয় জানতে পারেনি, কিন্তু তার উদ্দেশ্যটা আজ তার কাছে পরিষ্কার হয়ে গেছে। সে আরিয়ানের চোখের গভীরে যে সততাটা দেখল, তা তার সমস্ত সন্দেহকে ধুয়ে মুছে দিল। সে শুধু মাথা নাড়ল। ঠিক যখন বাংলোর ভেতরের পরিবেশটা একরকম এক নরম গভীর বিশ্বাসে স্থির হয়েছে, তখনই বাইরের প্রকৃতি শান্ত হওয়ার বদলে আরও হিংস্র হয়ে উঠল। তবে এবার সেটা শুধু ঝড় বৃষ্টির শব্দ ছিল না। হঠাৎ করে বাংলোর বাইরে সদর দরজায় সজোরে লাথি মারার শব্দ হলো। একবার দুবার। আরিয়ানের পুরো শরীর মুহূর্তে টানটান হয়ে গেল। তার সেই নরম আবেগঘন দৃষ্টি মিলিয়ে গিয়ে সেখানে ফিরে এলো এক শিকারী বাঘের হিংস্রতা। ভেতরে থাকুন, দরজার কাছ থেকে সরে আসুন। কারা ওরা? সম্ভবত যাদের আসার কথা ছিল না। আরিয়ান দ্রুত ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিল। তার হাত নিজের কোমরে রাখা পিস্তলের দিকে চলে গেল। ধরম করে একটা বিকট শব্দে বাংলোর জীর্ণ দরজাটা ভেঙে পড়ল। দরজার মুখে এসে দাঁড়ালো 5-6 জন মুখোশধারী লোক। তাদের হাতে ছিল লোহার রড আর হকি স্টিক। সামনের লোকটা কর্কশ গলায় হেসে উঠল। ভেতরে তো একজনই আছে ভেবেছিলাম, সাথে তো দেখছি রাজকন্যাও আছে। রশিদ ভাইয়ের ভাগ্য ভালো, এক টিকিটে 2 ছবি। মেয়েটাকে তুলে নিয়ে আয়। রশিদ খানের নামটা শোনার সাথে সাথেই মাহফুজের চোখ দুটো জ্বলে উঠল। সে জানত রশিদ খান তাকে অনুসরণ করছে, কিন্তু তারা এত তাড়াতাড়ি এই জায়গায় খোঁজ পেয়ে যাবে সেটা সে ভাবেনি। এক পাও এগোবি না। মাহফুজের কণ্ঠস্বর ছিল শান্ত। গুন্ডারা তার কথায় পাত্তা না দিয়ে হাসতে হাসতে এগিয়ে এলো। ওরে বাবা, হিরো, তুই একা আমাদের 6 জনকে কি করবি? পরের কয়েকটা মিনিট যা ঘটল তা মাহিরা তার সারা জীবনেও ভুলতে পারবে না। সে যা দেখল তা ছিল অবিশ্বাস্য। সিনেমার পর্দার চেয়েও বেশি নাটকীয়। আরিয়ান তার বডিগার্ডের পরিচয়টা খোলসের মতো ছেড়ে ফেলে দিল। সে এক মুহূর্তের জন্য পিস্তলটা বের করার কথাও ভাবল না। সে জানত গুলির শব্দ আরও বিপদ ডেকে আনতে পারে।
পরিবর্তে সে এক অসাধারণ যোদ্ধার রূপে অবতীর্ণ হলো। প্রথম দুজন এগিয়ে আসতেই সে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় একজনের হাত থেকে লোহার রডটা কেড়ে নিয়ে অন্যজনের মাথায় বাড়ি মারল। তারপর রডটা ফেলে দিয়ে প্রথম লোকটার ঘাড়ে এমনভাবে আঘাত করলো যে সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার নড়াচড়া ছিল বিদ্যুতের মতো দ্রুত এবং জলের মতো সাবলীল। প্রতিটি আঘাত ছিল মাপা, প্রতিটা পদক্ষেপ ছিল ক্যালকুলেটেড। মাহিরা ভয়ে বিস্ময়ে জমে গিয়ে দেখল এই কোনো সাধারণ মারামারি নয়, এটা একটা শিল্প, এক ভয়ঙ্কর মারাত্মক শিল্প। আরিয়ানের ফাইটিং স্কিল ছিল, ফাইটিং স্টাইল ছিল ব্রুটাল কিন্তু একই সাথে ইলিগেন্ট। সে কোনো হলিউড অ্যাকশন হিরোর মতো অপ্রয়োজনীয় লাভঝাপ করছিল না, বরং সে ব্যবহার করছিল এক মারাত্মক ধরনের মার্শাল আর্ট, যা প্রতিপক্ষের শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করে। বাকি চারজন একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আরিয়ান একজনের হকি স্টিকের বাড়িটা নিচু হয়ে এড়িয়ে গেল, তারপর কনুই দিয়ে তার চেয়ালে আঘাত করল। আরেকজনের বুকে এমনভাবে লাথি মারল যে সে ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেল। লড়াইয়ের মধ্যে মাহিরাকে কোনায় ঠেলে দিয়ে আরিয়ান তার সামনে একটা সুরক্ষা বলয় তৈরি করে রেখেছিল। সে শুধু আক্রমণই করছিল না, একই সাথে মাহিরাকেও রক্ষা করছিল, কিন্তু সংখ্যায় তারা ছিল বেশি। লড়াইয়ের এক পর্যায়ে যখন আরিয়ান দুজন গুন্ডার সাথে ব্যস্ত, তখন পেছনের একজন ভাঙা চেয়ারের একটা পায়া তুলে নিয়ে মাহিরার দিকে ছুটে এলো। মাহিরা! আরিয়ানের গগন বিদারী চিৎকারটা বাংলোর দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হলো। সে তার সামনের লোকটাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে অবিশ্বাস্য গতিতে ঘুরে দাঁড়ালো, কিন্তু মাহিরার কাছে পৌঁছানোর মতো যথেষ্ট সময় ছিল না। গুন্ডাটা মাহিরার মাথায় আঘাত করার আগেই আরিয়ান বাঘের মতো লাফ দিয়ে মাহিরার সামনে এসে দাঁড়ালো। খটাস করে একটা ভোঁতা শব্দ হলো। কাঠের পায়াটা মাহিরার মাথায় না লেগে সজোরে এসে লাগলো আরিয়ানের কাঁধ আর মাথার সংযোগস্থলে। আরিয়ান যন্ত্রণায় এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো, কিন্তু সে পড়ল না। সে ঘুরে দাঁড়িয়ে সেই লোকটার গলায় এমনভাবে ধরল যে লোকটার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। বাকি গুন্ডারা তাদের সঙ্গীর অবস্থা দেখে এবং আরিয়ানের ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে বাংলো থেকে দৌড়ে পালালো। বাংলোটা আবার শান্ত হয়ে গেল, শুধু বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে মাহিরার ভারী নিঃশ্বাসের শব্দ। মাহিরা দৌড়ে তার কাছে গেল। আরিয়ান? আরিয়ান লোকটাকে ছেড়ে দিয়ে টলতে টলতে দেয়ালে হেলান দিল। তার কপাল দিয়ে একটা রক্তের ধারা গড়িয়ে পড়ছিল। সে মাহিরার দিকে তাকিয়ে একটা ক্ষীণ হাসি দেওয়ার চেষ্টা করলো। বলেছিলাম না আপনার কোনো ক্ষতি হতে দিব না। এটুকু বলতেই তার চোখ দুটো উল্টে গেল। তার শক্তিশালী দেহটা মুহূর্তে প্রাণহীন পুতুলের মতো মাহিরার পায়ের কাছে লুটিয়ে পড়ল। চারদিকে আবার সেই নিস্তব্ধতা, কিন্তু এবার সেই নিস্তব্ধতা ছিল ভয়ঙ্কর। মোমবাতির আলোয় মাহিরা দেখল আরিয়ানের জ্ঞানহীন রক্তাক্ত মুখ। যে মানুষটা একটু আগেই তার জন্য পৃথিবী হয়ে উঠেছিল, সে এখন তার পায়ের কাছে নিথর হয়ে পড়ে আছে। ভয়, আতঙ্ক আর এক তীব্র হারানোর আশঙ্কা মাহিরার ভেতরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। আরিয়ান? তার আতঙ্কিত হৃদয় বিদারক চিৎকারটা সে ঝড়ো রাতের অন্ধকারের সাথে মিশে গেল। হাসপাতালের করিডোরে ধরে ছুটে চলার সময় মাহিরার মনে হচ্ছিল সে একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে। আরিয়ানের রক্তাক্ত নিথর শরীরটা অ্যাম্বুলেন্সে তোলার পর থেকে তার পৃথিবীটা যেন থমকে গেছে। তার ভেতরের সমস্ত ভয়, সমস্ত আতঙ্ক এক হয়েই মিশে গেছে এক তীব্র প্রার্থনায়। কেবিনের বাইরে একটা সোফায় বসেছিল মাহিরা, পাথরের মূর্তির মতো। তার দামি পোশাকটা কাদায় রক্তে মাখামাখি। ডাক্তার একটু আগে বেরিয়ে জানিয়েছেন মাথায় গুরুতর আঘাত লেগেছে, তবে আপাতত ভয়ের কিছু নেই। কিন্তু আপাতত শব্দটা মাহিরার বুকের ভেতর হাতুড়ির মতো আঘাত করছিল। মাহিরা! পরিচিত কণ্ঠস্বর সে মুখ তুলে তাকালো। তার বাবা প্রধানমন্ত্রী আশফাক চৌধুরী প্রায় দৌড়ে করিডোর ধরে এগিয়ে আসছে। তার চোখে মুখে রাজ্যের উদ্বেগ। মাহিরা ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আব্বু, আরিয়ান, ওরা আরিয়ানকে? আমি জানি মা, আমি সব শুনেছি। আশফাক চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেন। ও ঠিক হয়ে যাবে। আরিয়ানের মতো ছেলেরা এত সহজে হার মানে না। কিছুক্ষণ পর যখন মাহিরার কান্না কিছুটা থামল, তখন প্রধানমন্ত্রী তাকে নিয়ে কেবিনের বাইরের সোফাটায় বসলেন। তার মুখটা ছিল অসম্ভব গম্ভীর। একটা কথা আজ তোকে বলতেই হবে মা, কারণ এখন পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সত্যিটা না জানলে তুই নিজেকে বা আরিয়ানকে কাউকে বুঝতে পারবি না। যে লোকটা ভেতরে শুয়ে আছে তার আসল নাম আরিয়ান নয়, তার আসল নাম মাহফুজ আহমেদ। নামটা শোনার সাথেই সাথেই মাহিরার স্মৃতিতে বসুন্ধরা সিটির সেই দৃশ্যটা ভেসে উঠল। সেই ব্যবসায়ী জাভেদ ইকবাল, তাহলে সে ভুল শোনেনি। মাহফুজ আহমেদ দেশের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানি আহমেদ গ্রুপের মালিক। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে আমার বডিগার্ড কেন হবে?
কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। আর এই পরিস্থিতির জন্য অনেকাংশে আমিও দায়ী। কয়েক মাস আগে সরকার দেশের সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যমুনা রিভার টানেলের টেন্ডার আহ্বান করেন। দুটো কোম্পানি চূড়ান্ত তালিকায় ছিল, মাহফুজ আহমেদ গ্রুপ আর রশিদ খান ইন্ডাস্ট্রিজ। আর রশিদ খান কাজটা পাওয়ার জন্য আমাকে এমন সব অনৈতিক প্রস্তাব দিয়েছিল যা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর হতো। আমি ওর প্রস্তাব প্রত্যাখ্যান করে কাজটা আহমেদ গ্রুপকে দিই, কারণ মাহফুজের সততা ও দক্ষতার উপর আমার পূর্ণ আস্থা ছিল। তিনি থামলেন, তারপর আবার বললেন, এই সিদ্ধান্তটাই রশিদ খানকে হিংস্র করে তোলে। সে মাহফুজের ব্যবসা ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু যখন সে দেখে যে আইনগতভাবে মাহফুজকে হারানো অসম্ভব, তখন সে নোংরা পথ বেছে নেয়। সে আমাকে ব্ল্যাকমেল করার পরিকল্পনা করে। ব্ল্যাকমেল? হ্যাঁ, তার টার্গেট ছিল তুই। সে তোকে অপহরণ করে। সেই ছবি দেখে আমাকে বাধ্য করতে চেয়েছিল টানেলের চুক্তিটা বাতিল করে তার হাতে তুলে দিতে। আর এই ভয়ঙ্কর পরিকল্পনার খবরটা মাহফুজ তার নিজের নেটওয়ার্ক থেকে প্রথমে জানতে পারে। মাহিরা স্তব্ধ হয়ে সব শুনছিল। মাহফুজ সাথে সাথে আমাকে সতর্ক করে, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। রশিদ খানের হাত অনেক লম্বা। আমাদের সরকারি নিরাপত্তা ব্যবস্থার ভেতরেও তার লোক থাকতে পারে বলে আমাদের সন্দেহ ছিল। আর তখনই মাহফুজ এক অবিশ্বাস্য প্রস্তাব দেয়। সে বলে সে নিজের পরিচয় গোপন করে আরিয়ান নামে তোর ব্যক্তিগত বডিগার্ড হিসেবে 24 ঘন্টা তোর পাশে থাকবে, কারণ একমাত্র নিজের চোখের সামনে রেখেই সে তো সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারত। মাহিরার পৃথিবীটা যেন ওলট পালট হয়ে গেল। তাহলে এই ছিল আসল কারণ? তার বিরক্তি, তার রাগ, তার খুনসুটি, সব কিছুর পেছনে ছিল এত বড় একটা ষড়যন্ত্রের চাল। আর যে মানুষটাকে আমি রোবট, বিরক্তিকর লোক বলে এত অপমান করেছি, সে আসলে নিজের জীবন বাজি রেখে আমাকে রক্ষা করার জন্যই এই ছদ্মবেশ ধারণ করেছিল। কিন্তু বাবা, বাংলোর কথা ওরা জানলো কি করে? ড্রাইভার, আমাদের পুরনো ড্রাইভার মসজিদ, রশিদ খান তাকে টাকার লোভ দেখিয়ে কিনে নিয়েছিল। ঝড়ের রাতে গাছ পড়ার ঘটনাটা কোনো দুর্ঘটনা ছিল না, ওটা ছিল সাজানো। মজিদি রশিদ খানকে তোদের অবস্থান জানিয়েছিল। আমরা তাকে এরই মধ্যে গ্রেফতার করেছি। সবকিছু এখন কাঁচের মতো পরিষ্কার। মাহিরার চোখ দিয়ে অনুশোচনা আর ভালোবাসার অশ্রু গড়িয়ে পড়ল। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে বা অপেক্ষা না করে কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকল। সাদা বিছানায় মাহফুজ শুয়ে আছে। তার মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইনের চ্যানেল। সেই শক্তিশালী দুর্ভেদ্য মানুষটা আজকে ভীষণ অসহায়। মাহিরা তার পাশে চেয়ারটায় বসল। সে আলতো করে মাহফুজের হাতটা নিজের হাতে তুলে নিল। সে ফিসফিস করে বলল, যদিও সে জানতো মাহফুজ শুনতে পাচ্ছে না, আমি দুঃখিত মাহফুজ, আমি আপনাকে একটু বুঝতে পারিনি। আমি আপনাকে এত কষ্ট দিয়েছি। প্লিজ চোখ খুলুন, শুধু একটা বার। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। মাহিরা এক মুহূর্তের জন্য মাহফুজের হাতটা ছাড়েনি। ভোরের আলো যখন জানলার কাজ ভেদ করে ঘরে ঢুকছিল, ঠিক তখনই মাহফুজের আঙ্গুলগুলো সামান্য নড়ে উঠল। মাহফুজ চোখ খুলতে প্রথমে যে মুখটা দেখল সেটা মাহিরা। তার চোখে জল, কিন্তু সে জলের পেছনে ছিল একরাশ স্বস্তি আর গম্ভীর ভালোবাসা। মাহিরা, মাহিরা ঝুঁকে এসে তার কপালে হাত রাখল। আমি এখানে, আমি আপনার পাশেই আছি। আমার আমার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পেরেছি তো? মাহিরা নিজেকে ধরে রাখতে পারল না। সে মাহফুজের হাতের উপর মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল। আপনি শুধু আপনার দায়িত্ব পালন করেননি মাহফুজ, আপনি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। এক সপ্তাহ পর মাহফুজ এখন অনেকটাই সুস্থ। কাঁধের ব্যথাটা থাকলেও তার ভেতরের সেই ইস্পাত কঠিন মনোবলটা ফিরে এসেছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা জরুরি বৈঠক বসেছে। প্রধানমন্ত্রী, মাহফুজ আর দেশের শীর্ষস্থানীয় কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। মাহফুজ বলেছিল, রাশিদ খান এখন মরিয়া হয়ে উঠবে। অপহরণের চেষ্টায় ব্যর্থ হওয়ার সে এখন আরও অনেক বড় আঘাত হানার চেষ্টা করবে। আমাদের তাকে থামাতেই হবে। আর তার জন্য আমাদের এমন একটা ফাঁদ পাততে হবে যেখান থেকে তার বের হওয়ার কোনো পথ থাকবে না। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, কি ধরনের ফাঁদ? এমন কিছু যা রশিদ খানকে আমাদের কাছে আসতে বাধ্য করবে। তাকে এমন একটা টোপ দিতে হবে যা সে গিলতে বাধ্য। আর সেই টোপটা হলো... সে এক মুহূর্তের জন্য থামল, তারপর দরজার দিকে তাকালো। মাহিরা। ঘরের সবাই চমকে উঠল। ঠিক তখনই ঘরের দরজা খুলে মাহিরা ভেতরে ঢুকল। তার পরনে সাদা সেলোয়ার কামিজ, কিন্তু তার চোখে মুখে ছিল এক দৃঢ় আত্মবিশ্বাস। মাহিরা সরাসরি তার বাবার দিকে তাকিয়ে বলল, আমি আপনার সাথে একমত।
মাহফুজ, রাশিদ খানের লক্ষ্য আমি হয়ে থাকি, তাহলে এই খেলার শেষ চালটা আমিই দিব। প্রধানমন্ত্রী প্রায় চিৎকার করে উঠলেন। না মাহিরা, এটা অসম্ভব। আমি তোকে আর কোনো বিপদের মুখে ঠেলে দিতে পারি না। বিপদের মুখে তো আমি এরই মধ্যে আছি। আব্বু এখন পালিয়ে থাকার চেয়ে রুখে দাঁড়ানোটা অনেক বেশি জরুরি। আমি আর সোনার খাঁচার রাজকন্যা হয়ে থাকতে চাই না। আমি মাহফুজের সাথে এই লড়াইয়ে অংশ নিতে চাই। তার চোখে দৃঢ়তা দেখে প্রধানমন্ত্রী হা হয়ে গেল। তিনি মেয়ের দিকে, তারপর মাহফুজের দিকে তাকালেন। মাহফুজের চোখে ছিল মাহিরার জন্য গর্ব আর সমর্থন। পরিকল্পনাটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু নিখুঁত। দেশবাসীকে জানানো হবে যে প্রধানমন্ত্রীর মেয়ে মাহিরা চৌধুরীর সাথে দেশের এক স্বনামধন্য শিল্পপতির ছেলের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হতে চলেছে। এই অনুষ্ঠান উপলক্ষে ঢাকার সবচেয়ে বড় 5 স্টার হোটেলে এক জমকালো পার্টির আয়োজন করা হবে, যেখানে দেশের সমস্ত গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হবে। মাহফুজ ব্যাখ্যা করল, রাশিদ খানকেও আমন্ত্রণ জানানো হবে। সে তার সামাজিক মর্যাদা দেখানোর জন্য এই ধরনের অনুষ্ঠানে আসতে বাধ্য, আর এটাই হবে তাকে ধরার সুযোগ। কিন্তু অনুষ্ঠানে সে কেন ফাঁদে পা দিবে? কারণ অনুষ্ঠানের ঠিক আগে আমি নিজে তাকে ফোন করে বলবো যে আমি যমুনা রিভার টানেল প্রজেক্টটা নিয়ে তার সাথে গোপনে কথা বলতে চাই। আমি তাকে বোঝাবো যে এই বিয়ের কারণে আমি আর ব্যবসায় মন দিতে পারছি না এবং একটা ভালো অফার পেলে আমি প্রজেক্টটা তার হাতে ছেড়ে দিতে রাজি। লোভ তাকে অন্ত করে দেবে। সে আমার সাথে একান্তে কথা বলার জন্য হোটেলে একটা নির্দিষ্ট জায়গায় আসবে, আর সেখানেই আমরা তাকে সব প্রমাণ সহ হাতে নাতে ধরবো। পরিকল্পনাটা অনুমোদিত হলো। পরের কয়েকটা দিন যেন ঝড়ের গতিতে কেটে গেল। মাহিরা নিষ্ক্রিয় দর্শক ছিল না। সে আর মাহফুজ একসাথে কাজ করতে শুরু করলো। নকল এঙ্গেজমেন্টের অতিথি তালিকা তৈরি করা থেকে শুরু করে হোটেলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা, সবকিছু তারা দুজন মিলে করত। এই একসাথে কাজ করতে গিয়ে তাদের মধ্যকার সমস্ত দ্বিধা, সমস্ত দূরত্ব ঘুচে গেল। তারা একে অপরের শক্তি, বুদ্ধি আর দুর্বলতার সাথে পরিচিত হতে লাগলো। তাদের মধ্যে জন্ম নিল এক গভীর বিশ্বাস আর ভালোবাসার এক মজবুত বন্ধন। একদিন রাতে গণভবনের বাগানে হাঁটতে হাঁটতে মাহফুজ জিজ্ঞেস করলো, আপনার ভয় করছে না মাহিরা? আগে করতো, কিন্তু এখন আর করবে না। কারণ আমি জানি আমার অদ্ভুত বডিগার্ডটা এখন আমার পাশে আছে। তবে এবার আর নকল প্রেমিক হিসেবে নয়। মাহফুজ আসলো, শান্ত করে মাহিরার হাতটা নিজের হাতে তুলে নিল। বডিগার্ড হিসেবে দায়িত্ব হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পার্টনার হিসেবে দায়িত্বটা সারা জীবনের। কয়েকদিন পরে বলরুমটা যেন তারার মেলা। দেশের সব উজ্জ্বল নক্ষত্ররা আজ এক ছাদের নিচে। চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ, মৃদু মিউজিক আর মানুষের গুঞ্জন। মঞ্চে নকল বরকনের জন্য দুটো সিংহাসনের মতো চেয়ার রাখা। মাহির একটা জমকালো লেহেঙ্গা পরে সেখানে বসেছিল। তার মুখে হাসি, কিন্তু ভেতরে প্রচণ্ড উত্তেজনা। পরিকল্পনা অনুযায়ী রশিদ খান অনুষ্ঠানে এসেছে। সে সবার সাথে হাসি মুখে কথা বলছে, যেন সে কিছুই জানে না। মাহফুজ তাকে ইশারায় হোটেলের পেছনের প্রাইভেট লাউঞ্জের দিকে আসতে বলল। রাশিদ খান লাউঞ্জে ঢুকে দেখলো মাহফুজ একা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার মাহফুজ সাহেব, নিজের এঙ্গেজমেন্ট ফেলে আমাকে এখানে ডেকে পাঠালেন? কারণ ব্যবসাটা এঙ্গেজমেন্টের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, তাই না রশিদ সাহেব? তার মানে আমার প্রস্তাবটা আপনার পছন্দ হয়েছে? আপনার প্রস্তাবের চেয়েও ভালো একটা প্রস্তাব আমার কাছে আছে। আপনি তো শুধু একটা ট্রেনার চেয়েছিলেন, আমি আপনাকে পুরো বাংলাদেশ ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করতে পারি, ঢাকা সেন্ট্রাল জেলের ভেতরে আগামী 20-30 বছরের জন্য। রাশিদ খানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কি সব বলছেন এইসব? আমি তাই বলছি যা আপনার এতদিনের বোঝা উচিত ছিল। আপনার সেই বাংলোর বুতুরের পার্টিটা কেমন লেগেছিল? আমার অতিথিয়তা পছন্দ হয়েছে আপনার? এই কথা শোনার সাথে সাথে রাশিদ খান বুঝে গেল সে এক মারাত্মক ফাঁদে পা দিয়েছে। সে পালানোর জন্য দরজার দিকে ঘুরতেই দেখলো সেখানে সাদা পোশাকে নিরাপত্তা কর্মকর্তারা দাঁড়িয়ে আছে। আর ঘরের অন্য কোণা থেকে বেরিয়ে এলো প্রধানমন্ত্রী আশফাক চৌধুরী নিজে। খেলা শেষ রশিদ। প্রমাণ? আমার বিরুদ্ধে তোমাদের কাছে কি প্রমাণ আছে? প্রমাণ চান? মাহফুজ তার ফোনের একটা বাটন টিপল, আর সাথে সাথে লাউঞ্জের বড় স্ক্রিনে ফুটে উঠল একটা ভিডিও। সে আর্ট গ্যালারির দৃশ্য, যেখানে রাশিদ খানের লোকটা সরাসরি সরকারি নথি হাত বদল করছে। এরপর ফুটে উঠল বাংলোতে হামলা করা সেই গুন্ডাদের স্বীকারোক্তি যারা রাশিদ খানের নাম বলেছে। রাশিদ খান পাথরের মতো জমে গেল। তার পালানোর আর কোনো পথ খোলা ছিল না। কর্মকর্তারা এসে তার হাতে হাত করা পরিয়ে দিল। সমস্ত নাটকীয়তার অবসান ঘটল। মাহফুজ যখন লাউঞ্জ থেকে বেরিয়ে বলরুমের দিকে আসছিল, তখন সে দেখল মাহিরা দূর থেকে তার দিকে তাকিয়ে আছে। তার চোখে ছিল জল, কিন্তু সে জল ছিল গর্বের, ভালোবাসার আর স্বস্তির। যে মানুষটা তার জীবন রক্ষা করতে এসে তার পুরো জীবনটাই হয়ে গেছে, তার দিকে সে মুগ্ধ চোখে তাকিয়ে রইল।
ঘটনার কয়েক সপ্তাহ পর রাশিদ খানের বিচার শুরু হয়েছে। দেশ এক বড় ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেয়েছে। চারপাশের সমস্ত কোলাহল থেকে দূরে মাহফুজ আর মাহিরা এসেছে কক্সবাজারে একান্তে কয়েকটা দিন কাটানোর জন্য। সন্ধ্যার সময় তারা দুজন খালি পায়ে বিচের ভেজা বালিতে হাঁটছিল। অস্তগামী সূর্যের লাল আভা মিশে গেছে সমুদ্রের নীল জলে। চারদিকে কোনো নিরাপত্তা নেই, কোনো লোকচক্ষুর ভয় নেই, আছে শুধু সমুদ্রের গর্জন আর দুজনের নীরব উপস্থিতি। মাহিরা বলল, তার মাথাটা মাহফুজের কাঁধে রাখা। সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে, তাই না? কিছু স্বপ্ন সত্যি হওয়ার জন্যই মানুষ বেঁচে থাকে। সে হঠাৎ করে মাহিরার সামনে এসে দাঁড়ালো। তারপর যা মাহিরা জীবনেও কল্পনা করেনি তাই ঘটল। দেশের সবচেয়ে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং ধনী যুবকটি তার সামনে হাঁটু গেড়ে বসলো। তার হাতে ছিল একটা ছোট বক্স, যার ভেতরে জলজল করছিল একটা হীরের আংটি। মাহিরা চৌধুরী, আমি আপনার বডিগার্ড হিসেবে এসেছিলাম। সেই দায়িত্বটা হয়তো শেষ, কিন্তু এই কয়েক মাসে আমি বুঝেছি আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্বটা এখনো বাকি। আমি কি সারা জীবনের জন্য আপনার পার্টনার হওয়ার দায়িত্বটা পেতে পারি? সে একটু থেমে সেই পুরনো দিনের দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে বলল, বডিগার্ড হিসেবে আমার দায়িত্ব তো শেষ, এখন সারা জীবনের জন্য তোমার পার্টনার হওয়ার দায়িত্বটা কি পেতে পারি? কথা দিচ্ছি, এবার আর তোমার প্লেট থেকে খাবার টেস্ট করব না, বা তোমার পোশাক নিয়ে মন্তব্য করব না, যদি না তুমি নিজেই চাও। মাহিরা হাসতে হাসতে একসময় কেঁদে ফেলল। তার আর কোনো শব্দের প্রয়োজন ছিল না। সে মাথা নেড়ে সম্মতি জানালো। মাহফুজ আংটিটা তার আঙ্গুলে পরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে তার নিজের বুকে জড়িয়ে ধরল। সমুদ্রের ঢেউগুলো তাদের পায়ে এসে আছড়ে পড়ছিল, যেন প্রকৃতিও তাদের এই পবিত্র মিলনকে আশীর্বাদ জানাচ্ছিল। মাহির একটা গভীর নিঃশ্বাস নিল, যেন সে তার মনের গভীরে জমে থাকা সব কথা আজ বলে দেবে। আমি যখন প্রথম আপনাকে দেখেছিলাম গণভবনের সেই বাগানে, তখন আপনার উপর আমার কি পরিমাণ রাগ হয়েছিল আপনি কল্পনাও করতে পারবেন না। আমার মনে হয়েছিল আমার জীবনের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য নতুন আরেকজন জেলার চলে এসেছে। আপনার এই ভাবলাসীন মুখ, ওই কঠিন নিয়মকানুন, সব কিছুই আমার অসহ্য লাগতো। আপনি যখন আমার কনসার্টে যাওয়ার প্ল্যান বাতিল করে দিলেন, আমার পোশাকের রং নিয়ে কথা বললেন, এমনকি আমার প্লেট থেকে খাবার তুলে পরীক্ষা করলেন, আমার মনে হচ্ছিল আমি আপনাকে খুন করে ফেলি। আপনার ওই অধিকার খাটানো, ওই শাসন আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি বুঝতেই পারিনি ওই শাসনের আড়ালে কতটা গভীর যত্ন লুকিয়েছিল। জানেন, আমি ঠিক কখন আপনার প্রেমে পড়তে শুরু করি? ইউনিভার্সিটির সেই ক্যান্টিনে, যখন আপনি কোনো মারামারি না করে শুধু কথার প্যাচে রাশেদ ভাইদের তাড়িয়ে দিয়েছিলেন। আমি সেই দিন প্রথম বুঝেছিলাম শক্তি শুধু পেশিতে থাকে না, শক্তি মস্তিষ্কেও থাকে। আপনার বুদ্ধিমত্তার প্রেমে আমি সেই দিনই প্রথম পড়েছিলাম। তারপর বসুন্ধরা সিটিতে, যখন আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালেন। আপনার বুকের ভিতরে আমি যে হৃদস্পন্দনটা শুনেছিলাম, তা ছিল আমার জীবনে শোনার সবচেয়ে নিরাপদ শব্দ। আর আপনার চোখে আমার জন্য যে উদ্বেগ দেখেছিলাম, সেই মুহূর্তে হয়তো আমার মনটা পুরোপুরি আপনার হয়ে গিয়েছিল। আমি শুধু বুঝতে পারছিলাম না। আর ওই রাতে সেই ভাঙা বাংলোতে মোমের আলোয় আপনি যখন বলেছিলেন আপনার ক্ষতি হওয়া মানে আমার সবচেয়ে বড় দুর্বল জায়গায় আঘাত করা, জানেন আমার বুকের ভিতরটা কেমন করে উঠেছিল? আমি সেই দিন বুঝে গিয়েছিলাম, এই লোকটার মুখোশের আড়ালে যে মানুষটা আছে, সে শুধু আমাকে রক্ষা করতে আসেনি, সে আমাকে ভালোবাসতেও এসেছে। আপনার ওই না বলা কথাগুলোর প্রেমে আমি বারবার পড়েছি। সে মাহফুজের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি আপনার কঠোরতার প্রেমে পড়েছি, কারণ ওই কঠোরতাই আমাকে বিপদমুক্ত রেখেছে। আমি আপনার শাসনের প্রেমে পড়েছি, কারণ ওই শাসনই ছিল আপনার ভালোবাসার ভাষা। আমি আপনার রহস্যের প্রেমে পড়েছি, কারণ ওই রহস্য ভেদ করতে গিয়ে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। আপনি শুধু আমার বডিগার্ড ছিলেন না মাহফুজ, আপনি ছিলেন আমার সেই অভিভাবক, যার শাসন আমার ভালো লাগতো, সেই বন্ধু যার সাথে আমি মন খুলে সব কথা বলতে পেরেছি, আর সেই প্রেমিক যার জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি। তার কথা শেষ হতেই মাহিরা নিজেই এগিয়ে এসে মাহফুজের ঠোঁটে আলতো করে চুমু খেল। আপনাকে ধন্যবাদ আমার অদ্ভুত বডিগার্ড, আমার জীবনে আসার জন্য, আমাকে ভালোবাসার মানেটা নতুন করে শেখানোর জন্য। মাহফুজ কোনো উত্তর দিল না। তার সমস্ত কথা যেন মাহিরার এই স্বীকারোক্তিতে শেষ হয়ে গিয়েছিল। সে শুধু পরম ভালোবাসায় মাহিরাকে আবারও নিজের বুকে জড়িয়ে ধরল।
সূর্যাস্তের শেষ আভা তখন তাদের দুজনের উপর এসে পড়েছে, যেন এক নতুন এবং সুন্দর ভবিষ্যতের সাক্ষী হয়ে উঠল। তো গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের গল্পটা বা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিও অর্থাৎ ঘন্টার বাটনটাও চেপে দেবেন, যাতে করে নিয়মিত গল্পের আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।